আমরা গাদ্দাফির আমলে আক্ষরিক অর্থে দরজা খুলে ঘুমাইতে পারতাম। গাদ্দাফির নামটা কেউ উচ্চারণ করতো না, ভয় পেত। এক বের হলে অনর্থক ঝামেলা করবে, টাকা পয়সা নিয়ে যাবে, এই ধরনের একটা ভয় থাকে। সুতরাং সিকিউরিটি এখন খুবই খারাপ। গাদ্দাফির পতনটা আসলে কিভাবে শুরু হয়, প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়? এমনিতে রাষ্ট্রের প্রধান ছিল, কিন্তু দেশ চালাতো গাদ্দাফির ছেলে সাইফুল ইসলাম। লিবিয়াতে আপনি একটা বড় মিছিল দেখবেন না যেটা শান্তিপূর্ণ। সেজন্য মনে হয় এখন নিজেই ট্যাগ খাচ্ছে জামাত শিবির বা এই সেই হিসেবে। তো এরকম যারা এই ধরনের অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে ইসরায়েল খুব সহজে ব্ল্যাকমেইল করতে পারবে যে তুমি আমাকে এই তথ্য দাও, এই কাজ করো, নাহলে আমি তোমার এই কার্যক্রম ফাঁস করে দেব। আর কি কি ট্যাগ পেয়েছেন বা জামাত শিবির আপনাকে ট্যাগ দেয় কেন? গাদ্দাফি পশ্চিমা বিরোধী ছিল, আমেরিকার কাছে মাথা নত করে নেই। তো বাংলাদেশে কোন কোন দেশের স্পাই থাকতে পারে? যেই টিমটা একসময় এই স্পাই হান্টিং এর কাজে নিয়োজিত ছিল, সেই টিমের যে একজন লিডার, সেই হচ্ছে এই স্পাই। সিরিয়ার একজন প্রধানমন্ত্রী ছিল যে আসলে ইসরায়েলের হয়ে কাজ করতো। আসলে কি ইসরায়েল অপ্রতিরোধ্য? খ্রিস্টানরা আসলে ইহুদিদেরকে খুবই অপছন্দ করে। আচ্ছা, তারা ইহুদিদেরকে মনে করে যে ইহুদিরা হচ্ছে যীশু খ্রিস্টের হত্যাকারী। হামাসেরও কি স্পাই আছে নিজেদের? এবং 2022 সালকে বলা হয় ফিলিস্তিনের ইতিহাসের সবচেয়ে কোনো যুদ্ধ ছাড়া সবচেয়ে রক্তাক্ত বছর। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনোভাটক্সের আরেকটি পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে একজন অতিথি উপস্থিত আছেন যাকে আপনারা সবাই চেনেন, লিবিয়া প্রবাসী লেখক এবং অ্যাক্টিভিস্ট। যদি বলি তাহলে অনেকে হয়তো ইতিমধ্যে চিনেছেন। আমাদের সবার প্রিয় মোজাম্মেল হোসেন তোহা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আমরা যেটা বলছিলাম ইন্ট্রোতে যে লিবিয়া প্রবাসী লেখক, তো লিবিয়া প্রবাসী একটা মানুষ তো হঠাৎ করে লিবিয়ায় চলে যায় না, এটা তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আসলে আপনার জন্ম কোথায়, আপনার বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম লিবিয়া, বাংলাদেশে। কিন্তু আমি একেবারে ছোটকালে, আমার বয়স যখন 2 বছর, তখন আমি আমার পরিবারের সাথে লিবিয়া চলে যাই। আমার আব্বু সেখানে চাকরি করতো এবং করে। তো সেই সুবাদে আমি লিবিয়া চলে যাই এবং এরপর থেকে আমার বেড়ে ওঠা পুরোটাই লিবিয়াতে। আমি সারা জীবনে মাত্র 3 বার বাংলাদেশে, এবার সহ 4 বার হলো, 4 বার বাংলাদেশে এসেছি। এর মধ্যে পুরোটাই আমার বেড়ে ওঠা লিবিয়াতে। আমার পড়াশোনা সেখানে, সবই সেখানে। এটা খুবই ইন্টারেস্টিং যে আপনি বাংলায় কথা বলেন, বাংলাদেশের সব কিছুর সাথে আপনার একটা সম্পর্ক আছে, অথচ আপনি মাত্র 3 বার বাংলাদেশে এসেছেন। এটা কেমন ফিল হয় আসলে? আচ্ছা, এটা হচ্ছে লিবিয়াতে বাংলাদেশি কমিউনিটি মোটামুটি ছোট, কিন্তু তারপরেও আমাদের ওখানে বাংলাদেশি স্কুল ছিল। তো আমরা যে পড়াশোনা করেছি সেটা হচ্ছে বাংলাদেশি স্কুলে বাংলাদেশ গভর্নমেন্টের যে সিলেবাস, এনসিটিভির যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমরা পড়াশোনা করেছি। তো সেজন্য আমাদের বাংলাদেশের সাথে ওই কানেকশনটা আমাদের সবসময় ছিল এবং স্কুল থেকে সবসময় জাতীয় দিবসের অনুষ্ঠানগুলি হতো। তো আমাদের সবসময় একটা কানেকশন ছিল। ওইখানে ছোট্ট একটা বাংলাদেশ, ছোট একটা বাংলাদেশ। তো সেজন্য সেই অর্থে খুব বেশি বিচ্ছিন্ন ছিলাম না, যদিও সরাসরি যোগাযোগ ছিল না, কিন্তু ওই কানেকশনটা ছিল। এবং এরপরে যখন ইন্টারনেট আসলো বিশেষ করে, তখন একটা বাড়তি চান্স পেলাম যে বাংলাদেশিদের সাথে ইন্টারাক্ট করার। তো ওইভাবেই আর কি বাংলাদেশের সাথে বোঝাপড়াটা হলো আর কি। এখন তো আসলে গ্লোবাল ভিলেজ যেটা বলি, সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা বিভিন্ন কারণে বাইরে আর ভিতরে খুব বেশি পার্থক্য থাকে না আসলে। আপনার দেশের বাড়ি কোথায় আসলে বাংলাদেশে? আমার দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালীতে। আর আপনার ফ্যামিলি কোথায় থাকে? আমার ফ্যামিলি লিবিয়াতেই থাকে। লিবিয়ায় থাকে, আচ্ছা। তো আমরা যদি চলে যাই আলোচনায় যে আচ্ছা, এর আগে বলি যে আপনি লিবিয়ার নাগরিক নাকি বাংলাদেশ? না, বাংলাদেশের নাগরিক। লিবিয়া নাগরিকত্ব দেয় না। ইনফ্যাক্ট প্রায় কোনো আরব দেশই নাগরিকত্ব দেয় না। সম্প্রতি সম্ভবত আরব আমিরাত শুরু করেছে, কিন্তু এর বাইরে কোনো আরব কান্ট্রি নাগরিকত্ব দেয় না। তার মানে আপনি বাংলাদেশি, যদিও বাংলাদেশে আসা হয়েছে খুব কম। আপনি ভোটও তো দিচ্ছেন নাকি? হ্যাঁ, এবার আমি রেজিস্ট্রেশন করলাম। এবার যে প্রবাসীদের জন্য যে অনলাইনে ভোট দেওয়ার সিস্টেম চালু করেছে, সেখানে রেজিস্ট্রেশন করলাম। আচ্ছা, আর জিজ্ঞেস করলাম না কোথায় ভোট দিচ্ছেন, আমরা আলোচনা করতে থাকি। তো এই যে আপনার প্রবাস জীবন এত বছরের, সে জায়গায় আপনি মাত্র 3 বার এসেছেন, কিন্তু বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সব কিছু নিয়ে আপনার একটা জানাশোনা, বোঝাপড়া আছে, চেষ্টা করেন সেগুলো নিয়ে লেখার জন্য। সে জায়গায় অনেকেই তো প্রবাসে আছে,
তারা তো আসলে এইভাবে লেখালেখি করে না। আপনি এই জায়গায় কেন আসলেন বা লেখালেখিটাতে কিভাবে ইনভলভ হলেন আসলে? অনেকে আমি যদি এভাবে চিন্তা করি যে যারা মনে করেন উন্নত দেশগুলোতে থাকে, হুম, হুম। আমেরিকা বা ইউরোপ, তারা ওখানকার লাইফের সাথে অনেকটা মিশে যায়। তারা সেখানকার স্কুল বা ইউনিভার্সিটিতে পড়ে। হুম, তারা সেদিকে বেশি ব্যস্ত হয়ে পড়ে হয়তোবা। আচ্ছা। সে তুলনায় আমরা যেহেতু লিবিয়াতে আমরা লিবিয়ান সোসাইটির সাথে সেইভাবে মিশিনি। কারণ আমরা পড়াশোনা করেছি বললাম যে হুম। বাংলাদেশি সিলেবাসে। সেজন্য আমাদের বাংলাদেশের প্রতি একটা আলাদা বাংলাদেশের সাথে আমাদের একটা বন্ধন ছিল। আ এবং মানে লেখালেখিটাও সেইভাবেই যে যেহেতু আমরা বাংলাদেশ সম্পর্কে আগ্রহী, বাংলাদেশের সাথে এক ধরনের যোগাযোগ আছে। সেজন্য বাংলাদেশে কি ঘটছে আ সেটা সম্পর্কে দেখছি। দেখার পর একটা মন্তব্য করার ইচ্ছা হচ্ছে সেভাবেই আরকি। আচ্ছা। তো ফ্যামিলি নিয়ে কথার এখনো শেষ হয় নাই। যেহেতু আপনি যে লিবিয়ায় ছিলেন অনেক বছর, তো বিয়ের শাদী কি লিবিয়াতে করেছেন কিনা? না, আমি বাংলাদেশে এসেছি এবং বাংলাদেশে এসে বাংলাদেশি মেয়েকে বিয়ে করেছি। আচ্ছা, এই সুযোগ আছে এখানে? মানে মানে লি যারা প্রবাসী তারা বিয়ে শাদী করে কিনা খুবই লিবিয়াতে? খুবই কম। আমার জানার মতে ২ টা বা ৩ টা এরকম ইনসিডেন্ট আছে যেখানে বাংলাদেশি ছেলে লিবিয়ান মেয়ে বিয়ে করেছে। কিন্তু এটা খুবই এক্সেপশন। এটা মানে নরম না এটা। আচ্ছা। আমাদের দেশের অনেক যুবক আছে, তাদের একটা চিন্তা থাকে মিশর, তারপর হচ্ছে ফিলিস্তিন, এই কান্ট্রিগুলোতে বিয়ে করতে চায়। হ্যাঁ, মানে বিভিন্ন কারণেই আসলে মানুষের একটা চিন্তা, ফ্যান্টাসি বলা যেতে পারে থাকে। হ্যাঁ। তো এটা আপনি কিভাবে দেখেন? হতে পারে এখন মানে কোনো মানে আইনগতভাবে এবং ধর্মীয়ভাবে কোনো নিষেধ তো নাই। না, সুতরাং না। কেউ চাইলেই করতে পারে। কিন্তু এটা নির্ভর করবে আসলে পারবে কিনা সেটা নির্ভর করবে ওই দেশগুলোর মানে সামাজিক অর্থনৈতিক আ অবস্থার উপরে। যেমন লিবিয়াতে হুম, খুবই কঠিন আসলে। বিদেশী একজন বিশেষ করে নন আরব একজন গিয়ে হুম, হুম। লিবিয়ান মেয়ে বিয়ে করবে এটা আসলে খুবই কঠিন। সেই তুলনায় মিশর হয়তো অনেকটা সহজ। আচ্ছা। এটা বিভিন্ন দেশের সেখানকার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করবে। এখন কেউ যদি বিয়ে করতে চায় ওখানে মানে আমাদের দেশে দেখি যে যৌতুক দেওয়া হয়, যৌতুক নেওয়া হয়, এগুলো আলোচনা হয়। ওইখানে হ্যাঁ। আসলে এই সিস্টেমটা কি? ওইখানে কি আছে? ওইখানে যৌতুক সেভাবে নাই। ওখানে হচ্ছে ছেলেদের উপর অনেক বেশি চাপ থাকে। আচ্ছা। ছেলেরা বাড়ি না করা পর্যন্ত বিয়ের কথা চিন্তা করতে পারে না। তো বাড়ি ব্যাপারটা থাকতেই হবে হ্যাঁ, মাস্ট। বাড়ি থাকতে হবে। এরকম একটা মানে এটা হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড। এর বাইরে ব্যতিক্রম তো অবশ্যই থাকে। ব্যতিক্রম তো কিন্তু ব্যতিক্রম। বাড়ি থাকতে হবে। আ প্রচুর পরিমাণে স্বর্ণগয়না দিতে হবে। হুম। এরকম একটা চাপ থাকে। সুতরাং দেখা যায় অনেক ছেলে অনেক বছর পর্যন্ত বিয়ে করতে পারে না। মানে ওইখানকার স্থানীয় ওরাই পারছে না। হ্যাঁ, এরকম কষ্ট হয়। এটা আগে আরো বেশি কঠিন ছিল। পরে ২০১১ সালের যুদ্ধের পর হুম, হুম, যখন মানে প্রচুর ছেলে মারা গেছে যুদ্ধে হুম। এবং মানে অর্থনীতি ব্যাপকভাবে মানে ডিগ্রেড করেছে। এরপরে এই সিচুয়েশনটা অনেকটা চেঞ্জ হয়েছে। এখন মানুষ অনেক সহজে বিয়ে করতে পারে। কিন্তু আগে অনেক বেশি কঠিন ছিল। তার মানে হচ্ছে ছেলেদের জন্য বিয়ে করা যে আর্থিক সামর্থ্য সবকিছু হ্যাঁ। মিলিয়ে অনেক বেশি কঠিন ছিল। তো আপনি লেখালেখি করতে যেয়ে আপনার তো বিভিন্ন অভিজ্ঞতা অবশ্যই হয়েছে। আপনাকে নানানজন নানান ধরনের ট্যাগ দিয়েছে। বিশেষ করে আমি দেখছিলাম যে আপনি যখন ইসলামিক লেখালেখি করেন বা মুসলিম বিশ্ব নিয়ে লেখেন, তখন আপনাকে অনেকে জামাত শিবির ট্যাগ দেয় বাংলাদেশ থেকে। হয়তো আপনি কিছু এক্সপেরিয়েন্সও করেছেন এরকম। আর কি ট্যাগ পেয়েছেন বা জামাত শিবির আপনাকে ট্যাগ দেয় কেন? আমি মোটামুটি সব ধরনের ট্যাগ পেয়েছি। মানে আচ্ছা, ট্যাগ পাইনি এরকম শব্দ মনে হয় নাই আসলে খুব বেশি। আচ্ছা, মোটামুটি সব ধরনের ট্যাগ পেয়েছি। আ জামাত শিবির ট্যাগ একটু বেশি পাচ্ছি ইদানিং। আ আচ্ছা। আ মানে হয় কি যে আমি সবারই মোটামুটি সমালোচনা করি বা নেগেটিভ দেখলে ওটার খুব বেশি সিরিয়াস সমালোচনা অবশ্য করি না। আমি একটু স্যাটায়ার ভঙ্গিতে আচ্ছা। করি। তো দেখা যায় যাকে নিয়ে করছি সে এসে পাল্টা অন্য দলের ট্যাগ দিবে। আমি গতকাল মানে হুম। জামাত শিবিরের ট্যাগ বেশি পাচ্ছি কিন্তু গতকাল আমি একটা পোস্ট শেয়ার করেছি এবং সেখানে নিচে আমাকে অনেকে ট্যাগ দেওয়া বিএনপি হচ্ছে। সমর্থক ট্যাগ দিচ্ছে। তো মোটামুটি সব ধরনের ট্যাগ খাই। সম্ভবত এনসিপি ট্যাগ খাই নাই আমি এখনো। খান নাই। না, কিন্তু মনে হয় আপনার না। সাথে এনসিপির অনেকের হ্যাঁ, ওরা মানে এটা খুবই ইন্টারেস্টিং। কানেক্টেড অনলাইনে আপনি। হ্যাঁ, অনেকেই কানেক্টেড, অনেকেই ফ্রেন্ড লিস্টে আছে আমার অনেক হ্যাঁ। আগে থেকেই। হুম। কিন্তু তারপরেও কেন যেন খুব বেশি মানে এনসিপি মনে হয় ট্যাগ দেওয়ার মতো অবস্থা এখনো যায়নি। মানে এনসিপি মনে হয় এখনো মানুষের মনে হয় কিছুটা এক ধরনের সহমর্মিতা আছে ওদের প্রতি। আচ্ছা হুম, ঠিক আছে ওরা নতুন দল চেষ্টা করছে। মানে সেজন্য মনে এনসিপি হয় এখন নিজেই ট্যাগ খাচ্ছে জামাত শিবির হ্যাঁ, বা হ্যাঁ, এই সেই হ্যাঁ, হিসেবে, ঠিক না? এখনো ওই পর্যায়ে যায় নাই। হ্যাঁ। আহ, আমরা যদি মধ্যপ্রাচ্যের আলোচনাটা আপনার সাথে আমরা করার চেষ্টা করি, কারণ মানুষের জানার আগ্রহ যেহেতু আপনি ওখানে আছেন এবং লেখালেখিটাও করেন, তা আপনার যেখানে বসবাস করছেন এখন সে দেশ নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা। আহ, বিগত আমি যে মোটা দাগে মধ্যপ্রাচ্যের আলোচনায় যদি যাওয়ার আগে আরব বসন্ত হয়েছে,
তারপরে এবং আগে এই বিগত কয়েক বছর ওইখানে কি ধরনের আসলে পরিবর্তনগুলো হয়েছে মোটা দাগে যদি বলতে চান? মানে প্রতিটা দেশের অবস্থা আলাদা। আমি শুধু লিবিয়ার ব্যাপারটা ফোকাস করি। হুম, লিবিয়াতে খুব সাদামাটা ভাবে বললে, লিবিয়াতে গাদ্দাফির আমলে লিবিয়া খুবই সিকিউরড একটা রাষ্ট্র ছিল। আচ্ছা। মানে আক্ষরিক অর্থে দরজা খুলে ঘুমানো যেটাকে বলে, হুম, হুম, আমরা গাদ্দাফির আমলে আক্ষরিক অর্থে দরজা খুলে ঘুমাইতে পারতাম। আচ্ছা। মানে এই ভয় ছিল না যে কখনো কেউ ঢুকবে ঘরের ভেতরে। এবং ইনফ্যাক্ট আমরা প্রায় সময় এরকম হতো যে আমরা মানে দরজা লক, এটা শহরের মধ্যেও? হ্যাঁ, দরজা আচ্ছা। বন্ধ কি বন্ধ না সেটা আমরা মানে চেক করি না। এটা একটা আমাদের, এবং দিনের বেলা তো দরজা খোলাই থাকে। আচ্ছা। কেউ ঢুকে পড়বে সে ভয় নাই, যে আসবে সে নক করবে, হুম, বিনা অনুমতি কেউ ঢুকবে না। তো সিকিউরিটির ব্যাপারটা ছিল। কিন্তু লিবিয়ার ক্ষেত্রে অন্য যে সমস্যাগুলো ছিল, যেটা মানে প্রবাসীদের উপর খুব বেশি এফেক্ট করে না, লিবিয়ানদের উপর করে, সেটা হচ্ছে লিবিয়ার অর্থনীতি খুব একটা স্ট্রং ছিল না। আচ্ছা। লিবিয়ানরা তুলনামূলকভাবে, আপনি যদি অন্যান্য তেল সমৃদ্ধ আরব রাষ্ট্রগুলোর কথা চিন্তা করেন, হুম, তাদের তুলনায় লিবিয়ানদের লাইফ স্ট্যান্ডার্ড খুবই লো ছিল। আচ্ছা। লিবিয়ানদের ইনফ্রাস্ট্রাকচার গাদ্দাফি সেভাবে গড়ে তোলেনি। লিবিয়ানরা গালফে যেরকম মানুষ খুবই মানে বিলাসবহুল জীবনযাপন করে, হুম, লিবিয়ায় সেরকম কিছু ছিল। লিবিয়ানরা তুলনামূলকভাবে খুবই দরিদ্র ছিল, আচ্ছা। এবং মত প্রকাশের স্বাধীনতা ছিল না। গাদ্দাফির নামটা কেউ উচ্চারণ করতো না, ভয় পেত। ইভেন আচ্ছা। আমরা প্রবাসী যারা, আমরা কখনো গাদ্দাফি শব্দটা উচ্চারণ করতাম না, আমরা বলতাম বড় সাহেব, আচ্ছা। বড় মিয়া, আচ্ছা। বড় চাচা, এক একজন এক আবার ধরনের টার্ম বলতে ইউজ গিয়ে করতো। কোন ধরনের বেয়াদবি হয়ে যায়? হ্যাঁ, মানে এটা খুবই মানে এটা এরকম একটা ব্যাপার ছিল যে আপনি বাংলায় কথা বলছেন, বাংলার মধ্যে হঠাৎ করে গাদ্দাফি সম্পর্কে কিছু একটা বলে ফেললেন, হুম, হুম, পাশ দিয়ে কেউ যাচ্ছে, সে হয়তো গোয়েন্দা সংস্থার লোক, right. সে শুনলো আপনি গাদ্দাফির নাম উচ্চারণ করেছেন, পরের দিন হয়তো আপনাকে তলব করলো যে তুমি কি আলাপ করছিলে। এটা মানে 80-র দশকে এই ধরনের, 80-র দশকে বিশেষ করে বেশি ছিল। হুম, তো এই ধরনের কয়েকটা ঘটনা ঘটার পরেই আসলে মানুষ মানে সাবধান হয়ে গেছে, এবং এরপর থেকে কেউ গাদ্দাফি শব্দটা উচ্চারণ করতো না। এবং লিবিয়ানদের ক্ষেত্রে ব্যাপারটা সত্য। আচ্ছা। তো এটা ছিল ব্যাপার আর কি, যে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, কিন্তু সিকিউরিটি ছিল, খুব ভালো সিকিউরিটি ছিল। মানে আমরা আমার আব্বা এক শহরে চাকরি করতো, আমরা থাকতাম অন্য শহরে। হুম, সেখানে যাওয়ার সময় আমার আব্বা রাত একটা সময় আর কি, হুম, তখন আরেকজন বাংলাদেশির সাথে রাতের বেলা তারা যাত্রা শুরু করতো, ড্রাইভ করে। বাংলাদেশি সে নিজে ড্রাইভ করতো, নিজের গাড়ি, হুম, যাত্রা শুরু করতো রাত 9টা-10টার পরে, হুম, এবং রাতের বেলা গিয়ে পৌঁছতো। আচ্ছা। কখনো কোনো চিন্তা ছিল না যে কেউ কিছু বলবে এরকম। আচ্ছা। 2011 সালের গৃহযুদ্ধের পরে যেটা হয়েছে, হুম, হুম, অর্থনীতি ডেভেলপ করেছে মোটামুটি, যদিও অনেক দিক থেকে আবার অনেক খারাপও হয়েছে, কিন্তু অনেক মানুষের হাতে অনেক টাকা পয়সা এসেছে, তারা বাড়ি গাড়ি করেছে, এদিক থেকে ঠিক আছে, অর্থনীতি মুক্ত হয়েছে। আগে অনেক রেস্ট্রিকশন ছিল, হুম, সেগুলো উঠে গেছে। কিন্তু আবার অন্যদিক থেকে খারাপ হয়েছে, দিনারের মান অনেক মানে পড়ে গেছে, ব্যাংকে তারল্য সংকট অনেক বেশি, এইসব দিক থেকে অর্থনীতির ব্যাপারটা অনেকটা মিক্সড। আচ্ছা। কিন্তু এবং অন্যদিকে প্রথমে কয়েক বছর, 2-1 বছর রাজনৈতিকভাবে খুবই স্বাধীনতা ছিল, যদিও পরে সেটা আবার প্রায় আগের অবস্থায় ফিরে গেছে। কিন্তু যেই ব্যাপারটা সবচেয়ে খারাপ হচ্ছে সেটা হচ্ছে সিকিউরিটি পুরোপুরি গন। এখন আগে যেটা বললাম যে রাতের বেলা এক শহর থেকে আরেক শহরে যেত, হুম, এখন দিনের বেলা মানুষ এক শহর থেকে না, শহরের ভিতর দিনের বেলা বের হওয়ার আগে মানুষ খোঁজ নেয় অনেক সময় যে রাস্তাঘাটের কি অবস্থা, সিকিউরিটি চেক পয়েন্ট আছে কিনা, বা মিলিশিয়াদের চেক পয়েন্ট আছে কিনা, আচ্ছা। এই ধরনের একটা ভয় থাকে। এবং অনেকেই যারা এখানে ফ্যামিলি নিয়ে থাকে, তারা রাতের বেলা ঘর থেকে বের হওয়ার সময় সাথে একজন মহিলা মেম্বার রাখে, ওয়াইফকে, বোনকে, মেয়েকে, যে মহিলা মানুষ থাকলে হয়তো কিছু বলবে না, আচ্ছা, আচ্ছা। ঝামেলা করবে না, একা বের হলে অনর্থক ঝামেলা করবে, টাকা পয়সা নিয়ে যাবে, এই ধরনের একটা ভয় থাকে। সুতরাং সিকিউরিটি এখন খুবই খারাপ। আচ্ছা, ওই আমরা মুয়াম্মার গাদ্দাফির ব্যাপারে যদি আসি আলোচনায়, তা আপনি তো ওই সময়টাতে ওইখানেই ছিলেন যেহেতু, তো ওই সময় রাষ্ট্র পরিচালনা আসলে কারা করতো, কিভাবে হতো আসলে? রাষ্ট্র পরিচালনা গাদ্দাফি এবং তার নিজের পছন্দের লোকেরা, টোটাল একনায়কতন্ত্র যেটাকে বলে, সেটা। যদিও গাদ্দাফির খুব গাল ভরা নাম ছিল একটা, হুম, লিবিয়ার রাষ্ট্রীয় নাম হচ্ছে আল জামাহিরিয়াত আল আরাবিয়াত আল লিবিয়াত আল শাবিয়াত আল ইশতিরাকিয়াত আল আজমা। এটা হচ্ছে লিবিয়ার অফিসিয়াল নেম, আচ্ছা, আচ্ছা, দ্য গ্রেট সোশ্যালিস্ট পিপলস লিবিয়ান আরব জামাহিরিয়া। আচ্ছা। জামাহিরিয়া শব্দটার অর্থ হচ্ছে অনেকটা, মানে এটার গণতান্ত্রিক। এক্সাক্ট মিনিং হয় না, কিন্তু এটা মিনিং হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি, এরকম একটা আচ্ছা। ব্যাপার। তো সেটাকেই তারা বলতো এটা হচ্ছে অরিজিনাল ডেমোক্রেসি, আচ্ছা, মানুষ বসবে, আলোচনা করবে, কিন্তু বাস্তব হচ্ছে মানে সব সিদ্ধান্ত গাদ্দাফির। এবং নির্বাচন কি হতো ওখানে? না, কোনো ধরনের নির্বাচন হতো না। এটা খুবই ইন্টারেস্টিং যে অন্যান্য অনেক মানে স্বৈরতন্ত্রেও নির্বাচন হতো, ইভেন মানে ইরাকে নির্বাচন হতো, সিরিয়াতে নির্বাচন হতো, লোক দেখানো নির্বাচন কিন্তু হতো। লিবিয়াতে কোনো নির্বাচন হতো না, কারণ গাদ্দাফি ওই নির্বাচন সিস্টেমের বিরোধী, সে হচ্ছে তার ওই যে ডাইরেক্ট ডেমোক্রেসি যেটা, আচ্ছা। সেটা।
ডাইরেক্ট ডেমোক্রেসি বলতে ওরা কি বুঝাতো আসলে? নির্বাচন যেহেতু হতো না, নির্বাচন অন্য হতো না। পলিটিক্যাল পার্টি তো ছিল না। না, কোনো পলিটিক্যাল পার্টি ছিল না। তারা লোকালি কিছু লোককে নমিনেট করতো, তারা এসে আলোচনা করতো বিভিন্ন সংকট নিয়ে। এই ধরনের একটা ব্যাপার ছিল আর কি। লোকাল ছোট ছোট কমিউনিটি থেকে ছোট ছোট কিছু লোকাল লিডাররা উঠে আসতো, তারা কিছু আলোচনা করতো এই সংকট কিভাবে সমাধান করা হবে, এইসব ব্যাপারে লোকাল সমস্যা। মানে পরামর্শ হ্যাঁ, সভা। হ্যাঁ, কিন্তু সেখানেও মানে বেসিক্যালি মানে সিদ্ধান্ত আসলে উপর থেকে আসতো, খুব বেশি নিচের সিদ্ধান্ত কার্যকর হতো না। তারপরে লিবিয়ার গাদ্দাফির পতনটা আসলে কিভাবে শুরু হয়? এই প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়? গাদ্দাফির যে পতন হবে সেটা মানে কেউ কল্পনা করেনি এভাবে যে পতন হবে। আচ্ছা। যখন আরব বসন্ত শুরু হলো, তিউনিসিয়ায় শুরু হলো, ইভেন মিশরে যখন স্পার্ক করলো, তখনও পর্যন্ত আমি যখন লিবিয়ানদের সাথে কথা বলতাম, তারা কেউ মানে কল্পনাও করেনি যে লিবিয়াতে এরকম কিছু হবে। আচ্ছা। মানে লিবিয়াতে অনেক কারো গাদ্দাফির প্রতি অনেক অসন্তোষ ছিল, কিন্তু সেটা আরো আগে। লাস্ট 10-15 বছর ধরে মোটামুটি মানুষ মেনে নিয়েছিল, ওকে খারাপ না, ঠিক আছে, চলছে। এবং ইনফ্যাক্ট লাস্ট 10 বছরে গাদ্দাফি নিজে দেশ চালাতো না। গাদ্দাফি মানে এমনিতে রাষ্ট্রের প্রধান ছিল, কিন্তু দেশ চালাতো গাদ্দাফির ছেলে সাইফুল ইসলাম। এবং সে অনেক কিছু পরিবর্তন করছিল, অনেক দিক থেকে অনেক লিবারালাইজেশন করছিল, স্বাধীনতা কিছুটা বাড়ছিল মানুষের, অর্থনীতি উন্নত হচ্ছিল। তো সেজন্য কেউ কল্পনা করে না যে এরকম কিছু হবে। কিন্তু ওই যে মানে দুইটা ঘটনা স্পার্ক করেছে, এবং এরপরে কিছু মানুষ, খুবই অল্প সংখ্যক কিছু মানুষ শুরু করেছে। ওইখানে সিকিউরিটি ফোর্স বাধা দিয়েছে, গুলি চালিয়েছে, কিছু মানুষ মারা গেছে। ওইটার প্রতিক্রিয়ায় আরো বেশি মানুষ মিছিলে যোগ দিয়েছে, এবং মিডিয়া, এবং এই ক্ষেত্রে মিডিয়া বললে সবাই মনে করে মানে পশ্চিমা মিডিয়া, বিবিসি, সিএনএন, কিন্তু আরব বসন্তের ক্ষেত্রে মিডিয়াটা হচ্ছে আল জাজিরা। কারণ মানে আরব জাতি তারা বিবিসি দেখে না, সিএনএন দেখে না, তারা শুধুমাত্র আল জাজিরা দেখে। সেজন্য আল জাজিরা সেটাকে কাজে লাগিয়েছে। তারা মানে খুবই আনপ্রফেশনাল ভাবে নিউজ করেছে, তারা স্পার্ক করেছে ব্যাপারটাকে, মানে ইচ্ছে করে এটাকে। তো যেখানে 2 জন মারা গেছে, সেখানে তারা বলছে যে 50 জন মারা গেছে। এই ধরনের তারা খুবই ভেরিফাই না করে, কেউ একজন ফোন করে বলেছে আমি অমুক শহর থেকে বলছি, এখানে আজকে ম্যাসাকার হয়ে গেছে, 50 জনকে মেরে ফেলেছে, আল জাজিরা ওটা প্রকাশ করছে। হ্যাঁ, মানে ওরাও চাচ্ছিল যে একটু বেশি বেশি দেখাইতে বা। তো এভাবে এক শহর থেকে আরেক শহরে আস্তে আস্তে ছড়িয়ে গেছে। এবং কিছু মানুষের মধ্যে তো অবশ্যই গাদ্দাফির প্রতি ক্ষোভ ছিল। গাদ্দাফি দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, এবং গাদ্দাফি 80-র দশকে অনেক মানুষকে মানে হত্যা করেছে, অনেক মানুষকে গুম করেছে। এই ধরনের ঘটনা তো অবশ্যই ছিল। তাদের আত্মীয় স্বজনদের একটা জেনুইন ক্ষোভ ছিল গাদ্দাফির প্রতি, এবং অনেক মানুষের এই ধরনের একটা ছিল যে চিন্তা ভাবনা ছিল যে আমরা আসলে মানে কোথায়, দুবাই কোথায় চলে গেছে, সৌদি আরব, কাতার, কুয়েত কোথায় চলে গেছে, আর আমরা কোথায় পড়ে আছি। গাদ্দাফিকে সরাতে পারলে আমরা মানে লিবিয়া দুবাইয়ের মতো হয়ে যাবে, এরকম একটা ভীষণ কিছু কিছু মানুষের মধ্যে ছিল। তো তারা অনেকে যোগ দিয়েছে, এবং মোটামুটি বেশ ভালোভাবে ছড়িয়ে গেছে। এবং এরপরে তো মানে বিদেশিদের ইনভলভমেন্ট তো একেবারে প্রথম দিন থেকেই আমেরিকার এবং পশ্চিমা বিশ্বের ইনভলভমেন্ট ছিল। সুযোগ হয়তো খুঁজছিল, ওরা তো সুযোগ খুঁজছিল, মানে যখনই পেয়েছে পাওয়া মাত্র সেটাকে কাজে লাগিয়েছে। এখানে মূলত ফ্রন্টে কারা ছিল? আমরা যেহেতু একটা বাংলাদেশ কিছুদিন আগে একটা গণ অভ্যুত্থান আমরা বলছি, এটার মধ্যে দিয়ে গিয়েছে, আমরা তো দেখেছি আসলে ইভেন শেখ হাসিনার পতনের 3 দিন আগেও মিছিলগুলোতে কিন্তু খুব বেশি শেখ হাসিনা বিরোধী কথা হইতো না, এবং চেষ্টা করা হয়তো কনভিন্স করার জন্য, মানে ওনাকে কনভিন্স করার জন্য আন্দোলন হইলেও ওনাদের নাম ব্যানারের থেকে তারপরে ওইভাবে আন্দোলন হইতো আসলে। তো ওই মানে সবগুলো স্বৈর শাসক যারা থাকেন, পতনটা বোধহয় এভাবেই হয়, একটা প্যাটার্ন থাকে আসলে। তো ওইখানে মূল নিয়ামক ভূমিকা পালন করেছে কোন সংগঠন বা সংঘবদ্ধ গোষ্ঠী? সেরকম সংগঠন সেভাবে ছিল না, কিছু সংগঠন ছিল, কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের নাই। ওইখানে ব্যাপারটা হয় কি, ওইখানে হচ্ছে শহর অনেকটা, মানে শহর বলতে অনেকটা আপনি ট্রাইবও বলতে পারেন, মানে কারণ দেখা যায় যে কিছু কিছু শহরে এই শহরে এই ট্রাইবটা ডমিনেন্ট, এরকম একটা ব্যাপার থাকে। তো সেজন্য এখানে পূর্ব দিকের কয়েকটা শহরে প্রথম আন্দোলন শুরু হয়, এবং দেখা যায় যে সেখানে গাদ্দাফি বিরোধী সেন্টিমেন্ট অনেক বেশি ছিল। তারা এক একটা শহর জয় করেছে, এবং আস্তে আস্তে যখন মাঝামাঝিতে চলে আসে, তখন তাদের সেটা অগ্রযাত্রা বন্ধ হয়ে যায়। উল্টা দিকে পশ্চিম দিকে অনেকগুলি শহরে গাদ্দাফির বেশ ভালো সাপোর্ট ছিল। আমি যে শহরে ছিলাম সির্ত, সেটা হচ্ছে গাদ্দাফির জন্মস্থান, সেখানে তো প্রায় 80% মানুষ গাদ্দাফির ডাইহার্ড ভক্ত। সাবহা ওইদিকে গাদ্দাফির সমর্থক ছিল। ত্রিপলির মানুষ মোটামুটি হচ্ছে সুবিধাবাদী ধরনের, যেহেতু রাজধানী, তারা যে ক্ষমতা আছে তার পক্ষে, সরকারি মানুষ। হ্যাঁ, তো এরকম ছিল যে যেই শহরটা, কিছু কিছু শহর যেখানে বিদ্রোহীদের
সাপোর্টার বেশি। হুম, সেটা বিভিন্ন কারণে। এটা খুবই ইন্টারেস্টিং একটা বই আছে, আমি এখন বইটার নাম ভুলে গেছি। লেখক হচ্ছে ওলফার্ম লেকার, জার্মান লেখক সম্ভবত। তিনি দেখিয়েছেন যে কিভাবে আসলে মানে আন্দোলনটা ছড়িয়েছে কিভাবে, যে একটা আচ্ছা। শহরে সেখানে আসলে আগের থেকে খুব বেশি মানে বোঝার কোনো উপায় ছিল না এই শহরটা কোন দিকে যাবে, কিন্তু কোনো একটা ছোট গ্রুপ বা অল্প কিছু যুবক তারা আন্দোলন শুরু করেছে, খুবই ছোট, হুম। এবং ওইখানে পুলিশ গুলি করেছে। গুলি করার পরে যেই ট্রাইবের ছেলেটা মারা গেছে ওরা তার ট্রাইবের সবাই তার ট্রাইবের নেমে আসছে। আরো কয়েকজন, আরো অনেক মানুষ মিছিলে যোগ দিয়েছে। সেখানে আবার পুলিশ গুলি করেছে, আরো আরেক কয়েকজন মারা tribe গেছে, মারা ব্যাস গেছে। পুরো শহরটা মানে ওইদিকে চলে গেছে। এইভাবে স্পার্ক করেছে, এইভাবে ছড়িয়েছে। তো এটাই আর কি, মানে কোনো দলের খুব বেশি মানে অবদান লিবিয়াতে ছিল আসলে না। লিবিয়াতে যেহেতু গণতন্ত্র ছিল না, নির্বাচন ছিল না, আলাদা সেজন্য কোনো কোনো পার্টিরও কোনো ওরকম পার্টির প্রভাব অস্তিত্ব ছিল না। হ্যাঁ। আহ, কিন্তু মধ্যপ্রাচ্য- মোটের উপর আপনি যদি মোটের উপর ইসলামপন্থীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেখানে, এবং আচ্ছা। শুরুটাও করেছে বলা যায় ইসলামপন্থীরা। যেহেতু গাদ্দাফি ক্ষমতা আসার পর ইসলামপন্থীরা অনেক বিদ্রোহ করার চেষ্টা করেছিল, হুম, হুম, এবং তার প্রতিক্রিয়া গাদ্দাফি অনেক ইসলামপন্থীকে গুম করেছিল, হত্যা করেছিল। হুম। তো তাদের আত্মীয় স্বজনরাই মূলত এই আন্দোলনটা শুরু করেছিল। এটা মানে তাদের যে হ্যাঁ, ক্ষোভ সেটাকে হ্যাঁ, পুষে রেখেছে। হ্যাঁ। তো সেজন্য ফিল্ডে ইসলামপন্থীদের বড় ধরনের ভূমিকা ছিল, এবং যেহেতু বিদেশি যারা সমর্থন দিয়েছে, কাতার হুম। বিশেষ করে, হুম, হুম। তো কাতারের সাথে তখন মানে ইসলামপন্থীদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো কাতার চাচ্ছিল যে ইসলামপন্থীরা লিবিয়ার ক্ষমতায় আসুক এরকম। হুম, কিছু আল কায়েদার কিছু ফ্যাকশন লিবিয়াতে অ্যাক্টিভ ছিল দীর্ঘদিন ধরে। হুম। তারা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো মোট সব মিলিয়ে মোটামুটি ইসলামপন্থীরা একটু মানে ফিল্ডে ইসলামপন্থীদের ভূমিকাটা একটু বেশি ছিল, স্ট্রং ছিল। আমরা দেখি মধ্যপ্রাচ্য নাম আসলেই বিভিন্ন গোষ্ঠীর আলোচনা আসে, আসলে বিশেষ করে সশস্ত্র গোষ্ঠী এরকম। তো ওই আন্দোলনে কি সশস্ত্র গোষ্ঠীদের কোনো নিয়ন্ত্রণ ছিল কিনা মানে বিভিন্ন লিবিয়ার শহরে? পুরো আন্দোলনটাই তো ছিল আসলে সশস্ত্র। লিবিয়াতে আপনি যদি দেখেন, আচ্ছা। এর আগে প্রতিটা তিউনিসিয়া তো পুরোটুকুই শান্তিপূর্ণ ছিল আন্দোলন। হুম, মিশরেও শান্তিপূর্ণ। মিশরে আপনি মানে অস্ত্র হাতে কাউকে দেখবেন না আন্দোলনকারীদের। সিরিয়াতে দীর্ঘদিন পর্যন্ত মিছিলগুলো খুবই শান্তিপূর্ণ ছিল। আপনি সিরিয়াতে বিশাল বিশাল মিছিল দেখবেন বাশার আল আসাদের মানে বিরোধীদের। মানে হ্যাঁ। যে ট্র্যাডিশনাল যে হ্যাঁ, আন্দোলন এগুলো ছিল। শান্তিপূর্ণ আন্দোলন, এবং তাদের স্লোগান ছিল সেলমিয়া সেলমিয়া, শান্তি শান্তি এরকম। হুম, এই ধরনের। লিবিয়াতে আপনি একটা বড় মিছিল দেখবেন না যেটা শান্তিপূর্ণ। আচ্ছা। লিবিয়াতে শুরুই হচ্ছে খুবই ছোট একটা মিছিল। হ্যাঁ। প্রথম দিনই সেটা ভায়োলেন্ট হয়ে গেছে। ওরা মানে আচ্ছা। আগুন টাগুন ধরিয়ে দিয়েছে মানে গভর্নমেন্ট ফ্যাসিলিটিগুলোতে। হুম। পুলিশ গুলি করেছে। 2 দিন পরেই তারা বিদ্রোহীরা কাতিবা হচ্ছে মানে অনেকটা ব্রিগেড, মিলিটারি হেডকোয়ার্টার, সেটা দখল করে নিয়েছে। সেখান থেকে অস্ত্র সব লুট করেছে, ট্যাঙ্ক দখল করেছে। পরের দিন তারা অভিযান শুরু করেছে, যুদ্ধ। নিজেরাই। হ্যাঁ, যুদ্ধ। মানে প্রথম 1 সপ্তাহের মধ্যে সেটা মানে গৃহযুদ্ধে চলে গেছে। আচ্ছা। সুতরাং লিবিয়াতে আপনি মানে কখনোই খুব বড় কোনো মিছিল দেখবেন না যেটা শান্তিপূর্ণ। লিবিয়াতে প্রথম দিন থেকেই এই আন্দোলনটা ছিল মানে আন্দোলন না, এটা ছিল বিদ্রোহ। বিদ্রোহ। না, এটার একটা কারণ হয়তো এরকম হইতে পারে যে অন্যান্য জায়গায় তো একটা স্পেস থাকে, মিছিল করার, মিটিং করার জায়গা থাকে। হ্যাঁ। তো ওদের যেহেতু এই সুযোগটা নাই সুযোগটা এবং ছিল এত না, মানুষ ছিল না, হ্যাঁ। এটা ভায়োলেন্ট করে এটাকে বড় করা ছাড়া তাদের আসলে অন্য কোনো স্পেস হয়তো ছিল না। হ্যাঁ। তো মোয়াম্মার গাদ্দাফির ব্যাপারে তো আমরা অনেক পজিটিভ কথা শুনেছি ওই সময়টাতে, যে জনগণকে অনেক ধরনের সুবিধা উনি দিতেন, হ্যাঁ। যেগুলো রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হতো। সেগুলো কতটা সত্য আসলে? আমি এই ব্যাপারে আমার একটা ব্লগে একটা ডিটেইলড লেখা লিখেছিলাম প্রতিটা পয়েন্টে। যেহেতু মানে এটা আলোচনাটা এসেছিল প্রথম আলোর একটা রিপোর্ট থেকে। সেখানে প্রথম আলো রিপোর্ট করেছিল যে অবিশ্বাস্য 18টি সুবিধা গাদ্দাফি দিয়েছিলেন, এরকম টাইপের শিরোনাম। তো আমি 18টা পয়েন্টই আলোচনা করেছি, যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা আংশিক সত্য, এরকম। তো মোটামুটি আপনি বলতে পারেন যে অনেকগুলো দাবি সত্য। বিদ্যুৎ ফ্রি ছিল, বা ফ্রি ছিল না, খুবই কম চার্জ ছিল। হ্যাঁ, অনেকগুলো সুবিধা সত্য। কিন্তু এটা মানে আউট অফ কনটেক্সট নিলে হবে না। কারণ আপনি যদি দেখেন যে এই সুবিধাগুলো প্রতিটা তেল সমৃদ্ধ আরব রাষ্ট্রেই এই সুবিধাগুলো আছে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে বেশিও আছে। সুতরাং গাদ্দাফি এখানে এক্সেপশনাল কিছু না। গাদ্দাফি জাস্ট অন্যান্য মানে তেল সমৃদ্ধ আরব রাষ্ট্রগুলো তারা এত টাকা কি করবে, জনগণকে তো দিতে হবে। তো গাদ্দাফি সেটাই করেছে। মানে তাদের একটা অব্লিগেশন থাকে জনগণকে কিছু দিয়ে সন্তুষ্ট করে রাখা। ওটা তো করতেই হবে, তো রাষ্ট্রের তো একটা দায়িত্ব থাকে। তো সবগুলো তেল সমৃদ্ধ আরব রাষ্ট্রই জনগণকে এই ধরনের সুযোগ সুবিধা দেয়। লিবিয়াও দিয়েছে। বরং আমি যদি গালফের সাথে তুলনা করি, তাহলে লিবিয়া এসব দিক থেকে অনেক পিছিয়ে ছিল। আচ্ছা। গাদ্দাফির শুধু একটাই পার্থক্য ছিল আমার মতে, মানে গালফ কান্ট্রিগুলোর সাথে, সেটা হচ্ছে গাদ্দাফি পশ্চিমা বিরোধী ছিল। আমেরিকার কাছে মাথা নত করে নেই, ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করে নেই। সে সবসময় সারা জীবন সে পশ্চিমা বিরোধী ছিল। শেষ জীবনে যদিও মানে অর্থনৈতিক অবরোধ উঠানোর জন্য কিছুটা সম্পর্ক স্থাপন করেছিল, কিন্তু সে অনেকটা বিপ্লবী চরিত্রের ছিল। এটা হচ্ছে তার গালফের সাথে তার পার্থক্য। কিন্তু এমনিতে সুযোগ সুবিধার দিক থেকে গালফে বরং সুযোগ সুবিধা আরো বেশি।
আহ, পশ্চিমা বিরোধী থাকলে স্বাভাবিকভাবেই কোনো একটা মুসলিম রাষ্ট্রপ্রধান পশ্চিমা বিরোধী কথাবার্তা বললে সারা বিশ্বের মুসলিম জনতা আসলে এটাকে অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ। সে জায়গা থেকে মুয়াম্মার গাদ্দাফির ব্যাপারে একটা পজিটিভ ধারণা দেশের বাইরে বাইরে ছিল। বিশেষ করে বাংলাদেশের আমি অনেককে দেখেছি যে মুয়াম্মার গাদ্দাফির পক্ষে কথা বলতে বিভিন্ন কারণেই। হ্যাঁ। ওইখানে কাতারের একটা কথা আসলো যে কাতার চাচ্ছিল রেজিম চেঞ্জ করার জন্য। হ্যাঁ। আপনি বলছিলেন তো এই যে অন্য একটা রাষ্ট্রের ইন্টারেস্ট থাকা কোনো একটা জায়গায়, সেটা শুধুমাত্র যে একটা কাতারেও তো আসলে আমি যতদূর জানি যে এখানে তো রাজতন্ত্র, আসলে গণতন্ত্র নাই। হ্যাঁ, কিন্তু কাতারের রাজতন্ত্রের সাথে সৌদি আরব এবং আরব আমিরাতের রাজতন্ত্রের পার্থক্য আছে। কাতারের ফরেন পলিসি সৌদি আরবের থেকে অনেকটা ভিন্ন। কাতারের সাথে সৌদি আরবের অনেক আগে থেকে এক ধরনের দ্বন্দ্ব চলছিল। কাতারের আমিরের যে বাবা, তিনি মানে কাতারের আমির ক্ষমতা গ্রহণ করার পর কাতারের আমিরের বাবা সৌদি আরবে পালিয়ে গেছিলেন এবং সৌদি আরব তাকে আশ্রয় দিয়েছিল। তো তখন থেকেই সৌদি আরবের সাথে কাতারের এক ধরনের মানে সামান্য এক ধরনের দ্বন্দ্ব ছিল। তো কাতার সবসময় তখন থেকে চেষ্টা করেছে সৌদি বলয় থেকে, মানে আপনি যদি গালফ কান্ট্রিগুলোর কথা চিন্তা করেন, জিসিসি, তারা মোটামুটি সৌদি ডমিনেটেড, সৌদি আরব পলিসি নির্ধারণ করে। কাতার সবসময় চেষ্টা করেছে সেই সৌদি বলয় থেকে বেরিয়ে এসে নিজের একটা পৃথক একটা ফরেন পলিসি তৈরি করার। সেটা আমরা দেখি যে কাতার সর্বপ্রথম আমেরিকান বেস তৈরি করার অনুমতি দিয়েছে এবং ইসরায়েলের সাথে কাতার অফিসিয়াল সম্পর্ক স্থাপন করেনি, কিন্তু ইসরায়েলকে কাতার ব্যবসা করার অনুমতি দিয়েছে। এগুলো অন্য অনেক আরব রাষ্ট্রের আগে। এবং কাতার আল জাজিরা তৈরি করেছে নিজেদের একটা ভয়েস তৈরি করার জন্য, পৃথক একটা। এবং কাতার ইসলামপন্থীদের সাথে সম্পর্ক গড়ে তুলেছে, যেখানে সৌদি আরব হচ্ছে ইসলামপন্থীদের কে দমন করেছে, বিশেষ করে পলিটিক্যাল ইসলামিস্ট যাদেরকে। তো কাতার মুসলিম ব্রাদারহুডের যে ইয়ে ছিল ইউসুফ আল কারদাউই, শেখ ইউসুফ আল কারদাউই, তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছিল। তো সেজন্য কাতার সবসময় একটু ভিন্ন মডেলে চলার চেষ্টা করেছে এবং কাতার বুঝতে পেরেছে যে এই অঞ্চলে আসলে সুযোগ পেলে ভবিষ্যতে মানে রাজতন্ত্র তো দীর্ঘদিন হয়তো স্থায়ী হবে না এবং রাজতন্ত্রের অবসান ঘটলে একসময় ইসলামপন্থীরা হয়তো ক্ষমতায় আসবে। মুসলিম ব্রাদারহুড তাদের যেহেতু অন্য কোনো পলিটিক্যাল দল সেভাবে অ্যাক্টিভ না, সেহেতু মুসলিম ব্রাদারহুডের এখানে ক্ষমতা আসার সম্ভাবনা ভালো। তো সেজন্য কাতার শুরু থেকেই চেষ্টা করেছে ওকে আমরা আগে থেকেই আমাদের রাজতন্ত্র থাক, কিন্তু আমরা মুসলিম ব্রাদারহুডের সাথে এক ধরনের অ্যালায়েন্সে যাই, যেন তারা আমাদের উপর হুমকি না হয়। আমাদের রাজতন্ত্রটা টিকে থাকবে, আমরা তাদেরকে হেল্প করব, তারা অন্যান্য দেশে তাদের অ্যাক্টিভিটি চালিয়ে যাক। লিবিয়ার এটার জনসংখ্যা কেমন, বা এটার লিবিয়ার জনসংখ্যা 60 লক্ষ, বা এখন আর একটু বেশি হয়তো, বা 60 থেকে 70 লক্ষের মাঝামাঝি। আয়তন বিশাল, আয়তন প্রায় 17 লক্ষ বর্গ কিলোমিটার। কিন্তু পুরো দেশের প্রায় পুরোটুকুই মরুভূমি, মানে অধিকাংশ জনসংখ্যা শুধুমাত্র কোস্টাল এরিয়াতে, সমুদ্রের পাড়ে এই এলাকাগুলোতে বসবাস করে। আর ভেতরে 2-1টা মরুদ্যান টাইপের শহর আছে, সেখানে কিছু মানুষ আছে। মানে ওই হিসেব করলে বাংলাদেশের একটা উপজেলাতে 1.5 চেয়ে বেশি মানুষ। আর কিন্তু আয়তন হিসেব করলে অনেক বিশাল। বাংলাদেশের আয়তন তো 1.5 লক্ষ আর কি, 1,47,000 বলা হয়। লিবিয়া নিজের বর্ডার নিজে সিকিউর করতে পারে না। লিবিয়ার বর্ডার হচ্ছে একটা ওপেন, মানে এখন যে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার যেই সংকটটা, যে প্রচুর মানুষ লিবিয়া হয়ে ইতালিতে যায়, আফ্রিকানরা প্রায় বিনা বাধায় বর্ডার দিয়ে লিবিয়াতে ঢুকে যায়, কারণ এত বিশাল বর্ডার যে মানে পুরো দেশের জনসংখ্যাকে বর্ডারে অর্ধেকের বেশি শুধু লাগবে সিকিউর করার জন্য। ওদের পক্ষে বর্ডার সিকিউর করা সম্ভব না। আচ্ছা, লিবিয়ার মানে ভৌগোলিক গুরুত্ব কতটুকু আন্তর্জাতিক রাজনীতিতে বলেন বা আঞ্চলিক রাজনীতিতে? লিবিয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি, কিন্তু এখন লিবিয়া মানে এই মুহূর্তে লিবিয়া নিজের গৃহযুদ্ধ নিয়ে এতটা, গৃহযুদ্ধ এই মুহূর্তে সেই অর্থে নাই, কিন্তু তারপরেও এখন 2টা সরকার আছে, তারা নিজেরা পলিটিক্যাল ডেডলকে এমনভাবে আটকে আছে। লিবিয়ার পক্ষে আসলে এখন কোনো দিকের কোনো মানে গুরুত্বপূর্ণ ঘটনায় কোনো ধরনের ভূমিকা রাখা সম্ভব না। সেজন্য আপনি মানে লিবিয়াকে কোনো জায়গায় পাবেন না। কোনো দেশের অন্যান্য আন্তর্জাতিক সংকটের আলোচনায় লিবিয়া অনুপস্থিত। লিবিয়ার যে সম্ভাবনাটা ছিল একটা মানে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠার, সেটা এই মুহূর্তে নেই। লিবিয়া এখন আসলে নিয়ন্ত্রণ কারা করছে? লিবিয়া 2টা গ্রুপ নিয়ন্ত্রণ করছে। একদিকে 2 অংশ বলতে এটা ভৌগোলিক, হ্যাঁ, ভৌগোলিক পূর্ব এবং পশ্চিম বলতে পারেন আপনি। দক্ষিণও আছে, কিন্তু দক্ষিণ অনেকটা মিক্সড। তো পূর্ব দিকে একজন জেনারেল নিয়ন্ত্রণ করছে, আমি এই ব্যাপারে খুব বেশি আলোচনায় যাব না। পূর্ব দিকে একজন জেনারেল নিয়ন্ত্রণ করছে এবং পশ্চিম দিকে একটা সরকার নিয়ন্ত্রণ করছে, যেটাকে ইন্টারন্যাশনালি রেকগনাইজ করা হয়। যদিও বাস্তবে সেই সরকারের খুব বেশি স্ট্রং নিয়ন্ত্রণ নাই, অনেকটা
ক্ষুদ্র ক্ষুদ্র মিলিশিয়া গ্রুপ অনেকগুলো এলাকা নিয়ন্ত্রণ করে। হুম। কিন্তু অফিসিয়ালি সেদিকে একটা গভর্নমেন্ট আছে। এবং আচ্ছা, আমরা যদি বলি যে রাষ্ট্রগুলো লিবিয়ার কোন সরকারের সাথে পশ্চিম দিকের যে সরকার, হ্যাঁ, মানে এটা কি তাদেরকে, রাষ্ট্র হ্যাঁ, মানে হ্যাঁ। ধরেন সাপোজ বাংলাদেশ এম্বাসি বা অন্যান্য হ্যাঁ, এম্বাসি সবাই পশ্চিম দিকের, যে সেটাই অফিসিয়াল, মানে লিবিয়ার সিস্টেমটা এরকম যে ত্রিপলি যার কন্ট্রোলে থাকবে তার সাথেই মানে রাজধানী আন্তর্জাতিক যেটা। বিষয়, আন্তর্জাতিক বিষয় ডিল করবে। কারণ ওদের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ত্রিপলিতে, হুম, তেল বিক্রির যত অর্থ আসে সব ত্রিপলিতে সেন্ট্রাল ব্যাংকে এসে জমা হবে। সেজন্য সবাই ত্রিপলি যার নিয়ন্ত্রণে থাকবে তার সাথে সবাই ডিল করবে। এটা মোটামুটি মানে গিভেন। তো ওইখান থেকে ইটালি যাওয়ার একটা রাস্তা খুবই বিখ্যাত, আমরা পত্রপত্রিকায় টেলিভিশন প্রায়ই দেখি আসলে। তো ওই জায়গাগুলো আসলে মানুষ লিবিয়ায় পৌঁছায় গে তারপরে পার হয়। হ্যাঁ। এটা কতটুকু দূরত্বে আসলে সীমানাটা বা লিবিয়া হচ্ছে ভূমধ্যসাগর পাড়ি দিলেই ইতালি। সম্ভবত 12 ঘন্টার মতো মনে হয় লাগে, যেই ট্রলারগুলোতে করে ওরা যায়, যে বোটগুলোতে করে যায়। সম্ভবত 12 ঘন্টা লাগে, আমি শিওর না এক্স্যাক্টলি। এবং প্রচুর বাংলাদেশি, বিশেষ করে আফ্রিকানরা, এবং গৃহযুদ্ধ চলছে এরকম কিছু দেশের নাগরিকরা, বিশেষ করে সিরিয়ানরা, এবং গৃহযুদ্ধ ছাড়া দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশ। আচ্ছা, প্রচুর বাংলাদেশি লিবিয়াতে যায় শুধুমাত্র ইতালিতে যাওয়ার জন্য। আচ্ছা। এবং পথটা অনেক রিস্কি, কারণ যারা যায় তারা তো অবৈধভাবে যায়। প্রচুর টাকা খরচ করে যায়, অবৈধভাবে যায়, এবং যাওয়ার পরে অনেকে কিডন্যাপিংয়ের শিকার হয়। এবং যত টাকা দিয়ে গিয়েছে তার চেয়ে আরো বেশি টাকা লাগে তাদের ওই কিডন্যাপিং থেকে মুক্ত হতে। একবার মুক্ত হয়, দেখা যায় আবার ধরা পড়ে, আবার টাকা দিয়ে আবার মুক্ত হয়। খুবই রিস্কি, কিন্তু তারপরেও মানুষ যায়। মানে জীবনের রিস্ক, সম্পদের রিস্ক, অনেক কিছুই। হ্যাঁ। এখন আমরা আরেকটা বিষয়ে যাই, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের মধ্যে গুরুত্বপূর্ণ তো অনেকগুলো রাষ্ট্র আছে যেগুলো বর্তমানে ভৌগোলিকভাবে অনেক বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা হচ্ছে সিরিয়া। আমরা একটু সিরিয়ার আলোচনায় আসি। সিরিয়া আলোচনা আসার আগে আপনার কাছে জানতে চাবো, আপনি তো এখন পর্যন্ত লেখক হিসেবে মোটামুটি পরিচিতি অর্জন করেছেন। সে জায়গা থেকে আপনি মানে কি টপিকে লিখেছেন বা কি ধরনের লেখালেখি করেছেন? আমার 4টা বই আছে এখন পর্যন্ত। আচ্ছা। 2টা হচ্ছে এসপিওনাজ নিয়ে, একটা হচ্ছে স্পাই স্টোরিজ, আর একটা হচ্ছে স্পাই স্টোরিজ 2। আচ্ছা। এগুলো 2টাই সত্য ঘটনা নিয়ে, সত্যিকারের গোয়েন্দাদের বিভিন্ন অপারেশন নিয়ে। আরেকটা বই হচ্ছে গল্পগুলো সিরিয়ার। এটা হচ্ছে সিরিয়ার গৃহযুদ্ধের সময়ের 4টা সত্য ঘটনা নিয়ে, 4জন ব্যক্তির এক্সপেরিয়েন্স, তারা কিভাবে গৃহযুদ্ধের মধ্যে কিরকম অবর্ণনীয় দুর্দশার মধ্যে দিয়ে গিয়েছে, সেই কাহিনী, সত্য কাহিনী। আর সর্বশেষ যে বইটা লিখেছি সেটা হচ্ছে দ্য রোড টু অপারেশন আল আকসা ফ্লাড। সেটা হচ্ছে 2023 সালে হামাসের যে অপারেশন আল আকসা ফ্লাডটা, সেটার প্রেক্ষাপট, কেন তারা এই অপারেশনটা করলো, এর আগের প্রেক্ষাপটটা কি। আমরা ফিলিস্তিনের আলোচনা যাব এবং সিরিয়া আলোচনা যাব, তার আগে আরেকটা আলোচনা করে নিই। আপনি স্প্যানোজ নিয়ে আসলে কিভাবে আগ্রহী হলেন? আমি আমাদের পড়েছেন ইঞ্জিনিয়ারিংয়ে। জি, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি, কিন্তু আমি লেখালেখির সাথে অনেকদিন থেকে জড়িত ছিলাম। ব্লগে লিখতাম, ফেসবুকে লিখতাম, এবং এরপরে রোর বাংলা নামে একটা ওয়েবসাইট ছিল, একসময় খুবই জনপ্রিয় ছিল। আমি সেখানে লিখতাম, ফিচার ধর্মী আর্টিকেল লিখতাম। আচ্ছা। তো সেখানে আমি বিভিন্ন ধরনের টপিকের উপর লিখেছি। এর মধ্যে কয়েকটা আর্টিকেল লিখেছি যেগুলো সত্যিকারের গোয়েন্দাদের কিছু অপারেশনের কাহিনী, এবং সেগুলো লিখতে গিয়ে আমি খুব মানে আগ্রহ বোধ করেছি আমার নিজের মধ্যে থেকেই। কারণ আমরা সবসময় হয় কি, সবসময় এর আগে আমরা 3 গোয়েন্দা পড়েছি, মাসুদ রানা পড়েছি, কাল্পনিক গোয়েন্দা কাহিনী, এবং সেগুলো পড়তে গিয়ে বেশ ভালো লাগে পড়তে, কিন্তু পড়ার সময় অনেক সময় মনে হয় বাস্তবে কি এরকম ঘটে নাকি, হ্যাঁ, এত গোলাগুলি, এত খুনাখুনি, বাস্তবে কি এরকম ঘটে নাকি, দুঃসাহসিক অনেক ধরনের ড্রামাটিক, অতিরিক্ত ড্রামাটিক মনে হয়। কিন্তু যখন মানে সত্যিকারের গোয়েন্দাদের কিছু কাহিনী আমি পড়লাম ওই আর্টিকেলগুলো লিখতে গিয়ে, তখন আমি দেখলাম যে এমন কিছু ঘটনা আছে যেগুলো মানে ফিকশনেও পাওয়া যাবে না, এত মানে দুর্ধর্ষ, এত মানে বাস্তবতা সেখানে ফিকশনকেও হার মানায়। তো তখন আমার মনে হলো যে এই ঘটনাগুলো তো আসলে বাংলায় সেইভাবে সেরকম, মানে এই রিয়েল কাহিনীগুলো সেরকম আসলে উঠে আসেনি। তো আমার মনে হলো এইটা একটা অপশন যে আমি এটা লিখতে পারি, সত্যিকারের কিছু অপারেশন, সত্যিকারের গোয়েন্দাদের, এবং খুবই থ্রিলিং, যেগুলো বাস্তবের চেয়েও অনেক থ্রিলিং। তো সেটা চিন্তা করি আমি
স্পাই স্টোরিজে হাত দিই। যেহেতু স্পাই স্টোরিজ নিয়ে লিখেছেন, তো মাঝে মধ্যে দেখি আপনাকে বিভিন্ন দেশের স্পাই হিসাবে অনলাইনে বলার চেষ্টা করে। হ্যাঁ, এটা মানে কোথাও আপনার আলোচনা আসলেই আপনাকে স্পাই হিসাবে লিখে। হ্যাঁ, এটা অনেকটা ফান হিসেবে শুরু হয়েছে। কিছু মানুষ মানে থাকে না, অনেক মানুষ ফান হিসেবে নিয়েছে এবং এর মধ্যে কয়েকজন সিরিয়াসলি মনে করে। এটা খুবই খুবই হাস্যকর একটা ব্যাপার, সিরিয়াসলি মনে করে। তো সেই ব্যাপারটাকে আমিও ফান হিসেবে নিয়েছি এবং আমি নিজেও একসময় নিজের পরিচয় দেওয়া শুরু করলাম যে আমি হচ্ছে স্বঘোষিত স্পাই, এরকম একটা ব্যাপারটা ফানের মধ্যেই আছে আসলে। আসলে আপনার স্পাইদের জীবনটা আসলে কেমন হয়? আমরা অনেক সময় দেখি যে অনেক স্পাই মানে গোয়েন্দা বিশেষ করে তারা আবার ফেসবুক প্রোফাইলে নিজে গোয়েন্দা লিখে দেয়। আসলে এরকম কি সম্ভব? এটা তো হাস্যকর। বাস্তবে ম্যাক্সিমাম স্পাইয়ের লাইফ আসলে খুবই বোরিং। মানে এসপিওনেজের একটা বড় অংশ হচ্ছে আসলে মানে ডেস্ক জব। প্রচুর অ্যানালাইজ করতে হবে, প্রচুর তথ্য ঘাটতে হবে, এরকম খুবই বোরিং। এর মধ্যে দুই একজন স্পাই যারা ফিল্ড অপারেশন করে তাদের লাইফটা হঠাৎ খুব ইন্টারেস্টিং হয়ে যায়। তো বই আমি সেগুলোই মানে উঠিয়ে আনেছি। মানে ডেস্ক জব নিয়ে তো বই লেখার কোনো মানে নেই। হ্যাঁ, তো সেটাই আর কি। স্পাইদের জীবনী থেকে মানে যেই ঘটনাগুলো লিখেছেন সেখান থেকে আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং এবং থ্রিলিং মনে হয় এরকম কোনো একটা ঘটনার সামারি যদি আমাদের বলেন, যেহেতু সত্য ঘটনা। সবগুলোই থ্রিলিং। তো আমি তাহলে স্পাই স্টোরিজ 2 এর কথাটা বলি। স্পাই স্টোরিজ 2 তে স্পাই স্টোরিজ এটা কোন পাবলিকেশন প্রকাশ করেছে? স্পাই স্টোরিজ প্রথম যেটা সেটা হচ্ছে স্বরেও প্রকাশনী থেকে, আচ্ছা, আর স্পাই স্টোরিজ 2 হচ্ছে শিরোনাম প্রকাশনী থেকে। আচ্ছা। তো স্পাই স্টোরিজ প্রথমটাতে 6টা ভিন্ন ভিন্ন স্টোরি ছিল, ছোট ছোট করে সংক্ষিপ্ত কলে বলে। আর স্পাই স্টোরিজ 2 তে আমি এমন একটা স্টোরি লিখেছি যেটা এত বিশাল এবং এত ডালপালা সেটার, যেটা আসলে মানে একটা গল্পই একটা বইয়ের জন্য যথেষ্ট। আচ্ছা, তো সেটা ছিল মানে 80-র দশকের কোল্ড ওয়ারের সময়ের কাহিনী। এবং তখন মানে আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো বুঝতে পারছিল যে তাদের সব তথ্য পাচার হয়ে যাচ্ছে আচ্ছা। রাশিয়ার কাছে, সোভিয়েত ইউনিয়নের কাছে। এবং তারা বিশাল অভিযান শুরু করে যে স্পাইকে ধরতে হবে। সেই স্পাই কে, তাকে খুঁজে বের করতে হবে। একবার তারা এক একজনকে সন্দেহ করে, তার পেছনে বিশাল ইনভেস্ট করে তাকে ট্র্যাক করার জন্য। এরপর দেখে না, মানে এই লোক তো না, আরও তথ্য লিক হচ্ছে, আর তথ্য লিক হচ্ছে। এইভাবে 24 বছর চলে যায়। 24 বছর পরে সেই স্পাই ধরা পড়ে এবং দেখা যায় যেই টিমটা একসময় এই স্পাই হান্টিং এর কাজে নিয়োজিত ছিল, সেই টিমের যে একজন লিডার, সেই হচ্ছে এই স্পাই। মানে স্পাই ধরতে গিয়ে নিজেই স্পাই হয়ে গেছে। ইন্টারেস্টিং। তো এখন এই স্পাইদের কথা আসলে বা গোয়েন্দা বাহিনীর কথা আসলে আমরা কয়েকটা নাম শুনি। যেমন আমরা বাংলাদেশের ক্ষেত্রে র এর আলোচনা শুনি, কিছু হইলেই র। তারপরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কথা শুনি, আমেরিকান গোয়েন্দা সংস্থা বা MIT-র কথা শুনি। তো আমরা ইসরায়েলের আলোচনা যেহেতু আসবো, পরে হয়তো এটা নিয়ে কিছু আলোচনা আসতে পারে। তো আপনার কি মনে হয় স্পাইদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাপাবল স্পাই আসলে কারা? এটা তো ভিন্ন ভিন্ন মানে ভিন্ন ভিন্ন দিক আছে এসপিওনেজের। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তারা আড়ি পাতা যে ব্যাপারগুলো, মানে সিগন্যাল ইন্টেলিজেন্স যেটাকে বলে, সেদিক থেকে তারা খুবই এক্সপার্ট। তারা দুনিয়ার সবার প্রায় ফোন ট্র্যাক করতে পারে, ট্যাপ করতে পারে। ওই দিক থেকে তারা খুবই অ্যাডভান্সড। একসময় তারা অপারেশনে খুব ভালো ছিল, যে কোনো জায়গায় থেকে কাউকে কিডন্যাপ করে নিয়ে আসতে হবে, অ্যাসাসিন করার ক্ষেত্রে। হ্যাঁ, অ্যাসাসিনেশনের ক্ষেত্রেও তারা বিভিন্ন দেশে বিভিন্ন মানুষকে অ্যাসাসিনেট করেছে। এইসব ব্যাপারে তারা খুবই এক্সপার্ট। এখনো তো করছে। হ্যাঁ, এখনো করছে। কিন্তু এখন মানে আগের মতো ওই ধরনের অপারেশন এখন একটু কমে গেছে, বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে অপারেশন করার ব্যাপারটা। কিন্তু এক সময় তারা এই ব্যাপারে খুবই এক্সপার্ট ছিল। আমেরিকার CIA বলেন, তারা মোটামুটি অন্যদিক থেকে তারা মোটামুটি সারা বিশ্বে তাদের নজরদারি আছে। সেদিক থেকে তারা মোটামুটি আমেরিকার ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার আসল মানে অ্যাকচুয়াল ভূমিকা কি সেটা মানে নির্ণয় করা একটু কঠিন, কারণ তারা তো এমনিতেই মানে মিলিটারিলি তারা সুপেরিয়র। সেই জন্য কতটুকু আসলে গোয়েন্দা সংস্থার ভূমিকা আর কতটুকু তাদের শক্তির ভূমিকা সেটা আসলে বোঝা কঠিন। সাম্প্রতিক সময়ে তুরস্কের গোয়েন্দা সংস্থা খুবই ভালো করছে। তারা আমরা দেখতে পাচ্ছি সিরিয়ার গৃহযুদ্ধের সময় তারা সিরিয়ার বাশার আল আসাদ নিয়ন্ত্রিত ভূমিতে তারা ঢুকে গিয়ে সেখানকার মানে মিলিশিয়া লিডারদেরকে বা এই ধরনের লোকদেরকে ক্যাপচার করে নিয়ে এসেছে, যেটা আগে এক সময় ইসরায়েল করতো, মোসাদ করতো। তারা সেই ধরনের অপারেশন করতে পারছে। গোয়েন্দাগিরিতেও তারা মানে আড়িপাতা ইন্টেলিজেন্স সেখানেও তারা বেশ ভালো করছে, এরকম আর কি। এখন গোয়েন্দাদের তো কয়েকটা ভাগ থাকে, একটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়গুলো দেখে, একটা হচ্ছে যে তারা মানে বাইরের দেশের বিষয়গুলো দেখে। তো এই যে
অভ্যন্তরীণ বিষয়গুলো দেখা, বাইরের বিষয়গুলো দেখা, গোয়েন্দারা মূলত কি ধরনের কাজগুলো করে? এটা মানে সাধারণত ২ টা আলাদা, আলাদা ডিপার্টমেন্ট থাকে এই ব্যাপারে মানে ডিফাইন করে। যেমন আমেরিকার ক্ষেত্রে FBI শুধুমাত্র আমেরিকার মাটিতে হুম। বা আমেরিকান নাগরিকদের দ্বারা সংগঠিত ক্রাইমগুলো দেখবে। আচ্ছা। বিদেশের ব্যাপারে মাথা ঘামাবে না। অন্যদিকে CIA শুধুমাত্র বিদেশের ব্যাপারগুলো দেখবে। তারা আমেরিকার ভেতরে কি ক্রাইম হচ্ছে সেখানে তারা নাক গলাবে না। নাক গলাবে না। এরকম একটা ডিফাইন্ড রোল থাকে। কিন্তু সব দেশে সেরকম নাও হতে পারে। যেমন বাংলাদেশে যেটা ঘটেছে। আচ্ছা। কিছু সংস্থা তারা যাদের দায়িত্ব ছিল আসলে মানে বিদেশের ব্যাপারে তথ্য সংগ্রহ করা, তারা দেখা যাচ্ছে সব নিজের নাগরিকদের তথ্যই উপর দিয়ে দিচ্ছে। আর নাগরিকদের উপর গোয়েন্দাগিরি করছে, নাগরিকদেরকে তুলে নিয়ে গুম করছে, হত্যা করছে। তো মানে মূল দায়িত্ব তো আসলে যে রাষ্ট্রকে নিরাপদ রাখা। হুম। এটা হচ্ছে প্রধান টার্গেট হওয়ার কথা গোয়েন্দা সংস্থাগুলোর। একটা হচ্ছে বহির্বিশ্বের ষড়যন্ত্রকে রুখে দেওয়া বা বহির্বিশ্বের বিরুদ্ধে কোনো অপারেশনের প্রয়োজন হয় সেটার প্ল্যান করা। আর আরেকটা হচ্ছে দেশের ভেতরে কোনো নাগরিক দেশ বিরোধী কোনো কার্যক্রম করছে কিনা, দেশের জন্য হুমকি হয়ে উঠছে কিনা সেগুলোর ব্যাপারে নজরদারি করা। মূল কথায় সরকারকে সহযোগিতা করাই হ্যাঁ, তো আসলে বা আপনি সরকার না বলে কাজ। আপনি রাষ্ট্র বলতে পারেন, রাষ্ট্রকে নিরাপদ রাখা। রাষ্ট্রকে নিরাপদ রাখা। এখন এই যে গোয়েন্দা সংস্থা বিভিন্ন ধরনের কাজ করে থাকে, এদের মধ্যে ইন্টারেস্টিং জব আসলে কোনটা? সবাই তো আর আপনি যেটা বলছিলেন যে ফিল্ড ওয়ার্ক থাকে আসলে। হ্যাঁ। ফিল্ড ওয়ার্কে যারা কাজ করে তাদের জীবনটা তো অনেক থ্রিলিং নাকি? হ্যাঁ, সবসময় না। আসলে এ ধরনের জবের ক্ষেত্রে মোস্টলি বোরিং। আপনি মনে করেন যে আর্মিতে চাকরি করে, হুম। সে কারো এক জীবন কেটে যেতে পারে কোনো ধরনের যুদ্ধ দেখা ছাড়া। আচ্ছা। মানে যুদ্ধটাই তো হচ্ছে মূল আর্মিদের কাজ। হ্যাঁ, এর আগে সারা জীবন তার যাবে ট্রেনিং করতে, বেসিক নরমাল ট্রেনিং, রুটিন কাজ। তো যুদ্ধ না ঘটলে তার সে যে ট্রেনিং নিল সেটা সে কাজে লাগানোর সুযোগ পাচ্ছে না। তো গোয়েন্দাদের ক্ষেত্রেও এরকম হতে পারে যে তার কাজ শুরু হবে তো প্রধানত ডেস্ক জব হিসেবে শুরু হবে হয়তো বা। এরপরে মানে অ্যাসাইনমেন্টে যাবে। কিন্তু মানে সবসময় তো সে ধরনের অপারেশন হয়তো আসবে না, বা অপারেশন আসলেও মোস্ট অফ দ্য টাইম হয়তো বা বোরিং অপারেশন, জাস্ট নজরদারি করো এই ধরনের। সবার ক্ষেত্রে মানে থ্রিলিং ঘটনা নাও ঘটতে পারে। আপনি স্পাই নিয়ে কাজ করেন, বাস্তব জীবনে কোনো স্পাইয়ের সাথে আপনার দেখা হয়েছে কিনা? না, মনে হয় না। আমার হইতে পারে যদি মনে করেন আমার সাথে ২০১১ সালে লিবিয়ার গৃহযুদ্ধের সময় একজন সাংবাদিকের সাথে কথা হচ্ছিল, আমেরিকান সাংবাদিক। আমেরিকান সাংবাদিক না, আমার মনে হচ্ছিল সে আমেরিকান সাংবাদিক। আচ্ছা। বেশ কিছুক্ষণ কথা বললাম, কথা বলার পর জানতে পারলাম সে আসলে আমেরিকান না, সে আসলে ইসরায়েলি সাংবাদিক। আচ্ছা। তো এখন মানে যেটা কমন ধারণা যে ইসরায়েলি কোনো সাংবাদিক যদি বিদেশে আরব কোনো রাষ্ট্রে যায়, সে আসলে সাংবাদিক না, সে আসলে স্পাই। তো হতে পারে সে হয়তো আসলে স্পাই ছিল, আমি জানতাম না। মানে যদি আপনি বুঝেই ফেলেন তাহলে সেটা আসলে এক্সপার্ট স্পাই না আসলে। কিন্তু আমরা দেখি যে প্রায়ই কিছু হলেই বিভিন্ন জনকে ট্যাগ দিচ্ছে আসলে স্পাই হিসাবে। এটা কেউ রয়ের এজেন্ট, তারপরে বিভিন্ন জনের এজেন্ট হিসেবে বলা হয়। এটা আমার ক্ষেত্রে মনে হয় যে এটা অতিরিক্ত, এটা বাড়াবাড়ি। এত যদি এজেন্টের ছড়াছড়ি থাকতো, এত যদি তাহলে তো তারাই তাহলে তো মানে অভ্যুত্থান সফল হতো না আমার। কিছু তো অবশ্যই আছে। আমার মানে একটা বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে একটা রেজিম এত বছর টিকে ছিল জোরপূর্বক। তো এই ব্যাপারে তো দেশি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর খুবই ভালো অবদান ছিল। কিন্তু তাই বলে এখন যার সাথে মতের মিল হচ্ছে না সেই এজেন্ট, এটা করতে গিয়ে হবে কি যে জেনুইন এজেন্ট মানে তার সে ছাড় পেয়ে যাবে। সে আসলেও যখন কারো বিরুদ্ধে জেনুইন কোনো অভিযোগ করবে তখন মানুষ মনে করবে না এটাও বোধহয় ওরকমই সাধারণ অভিযোগ। স্পাইদের ব্যাপারে আরেকটা কথা আছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে তারা বিভিন্ন ট্র্যাপ তৈরি করে। যে আমরা পরিচিত একটা পরিভাষা যেমন হানি ট্র্যাপ আছে, মানি ট্র্যাপ আছে, এই বিষয়গুলো নিয়ে আপনার কোনো জানাশোনা? এটা তো মানে এসপিওনেজের একটা গুরুত্বপূর্ণ অংশ, যে মানে আপনি কারো কাছ থেকে কিভাবে তথ্য আদায় করবেন, তাকে ব্ল্যাকমেইল করতে হবে। তো ব্ল্যাকমেইলের একটা খুবই মানে সহজ একটা পদ্ধতি হচ্ছে ক্লাসিক পদ্ধতি, নারী সংক্রান্ত ব্যাপার। কোনো নারীর সাথে আপনার সম্পর্ক করে দেওয়া হলো, একটা উপায় হচ্ছে তাকে মানে প্রেমের ফাঁদে ফেলে সেই প্রেমিকার মাধ্যমে তথ্য আদায় করা। এটা হচ্ছে ক্লাসিক্যাল একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে অবৈধ সম্পর্কে জড়িয়ে ফেলে সেটা রেকর্ড করে তারপর এটা ফাঁস করে দিবে, সেই ভয় দেখিয়ে তার কাছ থেকে তথ্য আদায় করা। এবং টাকার লোভ দেখিয়ে, সেটা তো খুবই কমন। এবং আরও কিছু অবৈধ কার্যক্রম থাকতে পারে যেগুলোর সাথে তাকে জড়িত করে, সেটা ড্রাগস হতে পারে বা আরও অনেক ধরনের অবৈধ কার্যক্রম আছে, সেগুলোর সাথে লিঙ্ক করিয়ে লোভ দেখিয়ে সেগুলোর সাথে জড়িত করে এরপর সেটা দিয়ে তাকে ব্ল্যাকমেল করা। এটা খুবই কমন। কারো কাছ থেকে তথ্য আদায় করতে হলে এভাবেই করতে হবে। আরেকটা জিনিস দেখি যে অনেক সময় কোনো একটা চক্রকে তারা সহযোগিতা করে কোনো একটা ঘটনা ঘটাতে।
বা এই ঘটনা একবারে ঘটনার পূর্ব মুহূর্তে গিয়ে তার যে পুরো চ্যানেলটাকে ধরে ফেলা, হ্যাঁ, এরকম স্টিং কাজ অপারেশন করে। বলে, হ্যাঁ, আচ্ছা। স্টিং অপারেশন বলে এগুলোকে, যে ওই দলের সাথে মিশে যায়, হুম, সে ওই দলের একজন হয়ে যায় হুম, এবং মানে তাদের সাথে মিশে থেকে গোপনে ধীরে ধীরে তথ্য পাচার করতে থাকে এবং যখন তারা চূড়ান্ত অপারেশনে যাবে সেই মুহূর্তে গিয়ে মানে অভিযান চালিয়ে তাদেরকে ধরে ফেলে। কিন্তু এক্ষেত্রে বিতর্কিত এটা অনেক সময় দেখা যায় যে বিশেষ করে আমেরিকাতে অনেকগুলো কেস ঘটেছে এরকম, হুম, হুম। যে হয়তো নিরীহ একজন ছাত্র, তাকে just- সন্দেহ হয়েছে। হ্যাঁ, তাকে সন্দেহ হয়েছে, এ হয়তো মনে করেন ধরেন যে এ হয়তো আল কায়দার সাথে জড়িত। হুম, ছেলেটা হয়তো দাঁড়িয়ে আছে, সে নামাজ কালাম পড়ছে, তো তারা সন্দেহ করছে এই ছেলে হয়তো আল কায়দার সাথে জড়িত। তো তাদের মানে আসলে উচিত কি যে তাকে ট্র্যাক করা, তার কোনো গতিবিধি পাওয়া যায় কিনা এরকম, সেটা না করে তারা নিজেরাই করছে কি তাকে লোভ দেখাচ্ছে। ধরো এই যে অস্ত্র এখানে পাবা, চলো আমরা ওই জায়গায় অপারেশন করি, মানে তাকে লোভ দেখিয়ে, হুম। সে হয়তো অরিজিনালি ওই মানসিকতা না, কিন্তু তারা নিজেরাই, গোয়েন্দা সংস্থার লোকেরা তারা নিজেরাই তাকে লোভ দেখাচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে, অস্ত্র ম্যানেজ করে দিচ্ছে, সব কিছু করিয়ে এরপরে সে যখন আসলেই প্রলুব্ধ হয়ে অপারেশনে যাচ্ছে তখন তাকে ধরে বলছে আমরা বিশাল একজন আল কায়দা অপারেটিভকে ধরেছি। আচ্ছা। তো এটা তো আসলে এটা বিতর্কিত এবং এটা বিতর্কিত, মানে right. অনুচিত একটা অনৈতিক এবং মানে অপরাধ হয়তোবা। কিন্তু এই ধরনের বেশ কয়েকটা ঘটনা আমেরিকাতে ঘটেছে। আপনার কি মনে হয় বাংলাদেশে স্পাই তো আসলে সব জায়গায় সব দেশে আছে, কিছু না কিছু থাকবেই। তো বাংলাদেশে কোন কোন দেশের স্পাই থাকতে পারে? আপনার কোনো রিসার্চে বা ইয়েতে আসছে কিনা? না, আমি বাংলাদেশ নিয়ে খুব বেশি ফোকাসড ছিলাম না। আমি আচ্ছা। প্রধানত মধ্যপ্রাচ্য এবং মানে বিশেষ করে বাংলাদেশ নিয়ে তো মানে আমি যে বইগুলো লিখেছি হুম, সেগুলো তো হচ্ছে আমি মানে বিভিন্ন ইংরেজি বই থেকে মানে তথ্য সংগ্রহ করেছি, সেগুলো হুম। পড়েছি। তো বাংলাদেশের উপর বাংলাদেশের প্রেক্ষাপটে স্পিওনাজ নিয়ে খুব তেমন কোনো বই, খুব বেশি বই নাই। হুম, হুম। তো সেজন্য আমার এই ব্যাপারে খুব বেশি মানে জ্ঞান নাই। আমি মূলত মানে আমেরিকা, ইসরায়েল, রাশিয়া এবং কিছু কিছু ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে সংগঠনগুলো তাদের উপর পড়াশোনা করেছি এবং সেই ব্যাপারে কিছুটা জেনেছি। বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা জানি, অবশ্যই রয়ের অবশ্যই ভূমিকা আছে, থাকবে, সবসময়ই থাকবে এটা। এবং এখন সাম্প্রতিক সময় বিতর্ক হচ্ছে তুরস্কের হ্যাঁ, এটা নিয়ে কথা হচ্ছে যে ভূমিকা আছে কিনা। হ্যাঁ, রাইট। এটা তো এখন পর্যন্ত এটা হচ্ছে স্পেকুলেশন। কিন্তু মানে থাকা উচিত। থাকলে মানে অবাক হওয়ার কিছু নাই। থাকতেই পারে। মানে তুরস্ক চাইতেই পারে যে মানে বাংলাদেশে মানে তার একটা আমাদের, প্রভাব থাকবে। হ্যাঁ, আমরা যে দলকে পছন্দ করি সেরকম একটা দল সুযোগ সুবিধা পাক, আরেকটু উপরের দিকে যাক, আরেকটু, বা আমরা যে দলকে এখানে অপছন্দ করি, অর্থনৈতিক এবং রাজনৈতিক হ্যাঁ, বিভিন্ন সবই ধরনের সবই। ক্যালকুলেশন সুতরাং থাকতে মানে পারে। সব যেকোনো দেশের এই ধরনের স্বার্থ থাকলে সেখানে ইনভলভমেন্ট থাকতে পারে। এটা অবাক হওয়ার কিছু নেই। কিন্তু কথা হচ্ছে তারা আসলেই আছে কিনা, হুম, আসলে কি করছে, হুম। মানে খুব এমন কিছু মানে না পেলে আমরা শুধুমাত্র মানে অনুমানই করতে পারি, হ্যাঁ, হয়তো থাকতে পারে। যেহেতু স্পাইয়ের আলোচনা আসছে, আমরা গাজা ফিলিস্তিনের আলোচনা যাওয়ার আগে আহ, হামাস তো, যে আমরা ঘটনাগুলো দেখলাম হামাসের সক্ষমতার জায়গায়, তারা যতটুকু পেরেছে এখন পর্যন্ত টিকে থাকতে পারা, হামাসেরও কি স্পাই আছে নিজেদের? হ্যাঁ, হামাসের জন্ম হওয়ার আগেই ইভেন হামাস এসপিওনাজ ক্যাপাবিলিটি তৈরি করেছে। হামাসের অফিসিয়াল জন্ম হয়েছে 1987 সালে। আচ্ছা। কিন্তু তারও আগে 1982-83 সালের দিকেই হামাস, বিশেষ করে শেখ আহমেদ ইয়াসিনের নির্দেশে বা অনুমতিক্রমে, হুম, ইয়াহিয়া সিনওয়ার এবং রুহি মুশতাহার একজন নেতা, তারা একটা সেল তৈরি করেছিল যাদের কাজ ছিল ফিলিস্তিনদের ভিতরে, গাজার ফিলিস্তিনদের ভিতরে কারা ইসরায়েলের হয়ে কাজ করছে হুম, হুম। বা কারা অপরাধমূলক কার্যক্রম করছে। অপরাধমূলক কেন? কারণ হচ্ছে যারাই অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত থাকবে তাদের ক্ষেত্রে ইসরায়েলের ট্র্যাপে পড়া সহজ। এবং ইসরায়েল তাদের তাদেরকে একটা ব্ল্যাকমেইল ব্যাকআপ তো, করবে। হ্যাঁ, ব্যাকআপ আছে কোথাও না কোথাও। হ্যাঁ, এবং তারা মনে করেন কেউ একজন, বিশেষ করে তাদের অনেকগুলো কাজ ছিল যে যারা পর্নোগ্রাফির সিডি বিক্রি করে, এই ধরনের কিছু লোককে তারা গ্রেফতার করছে। তো এরকম যারা এই ধরনের অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে ইসরায়েল খুব সহজে ব্ল্যাকমেইল করতে পারবে যে তুমি আমাকে এই তথ্য দাও, এই কাজ করো, নাহলে আমি তোমার এই কার্যক্রম হুম, ফাঁস করে দেব। তো সেজন্য এই ধরনের অপরাধমূলক কার্যক্রমের সাথে কারা জড়িত এবং কারা ইসরায়েলের হয়ে কাজ করছে এরকম লোকদেরকে খুঁজে বের করা এবং হত্যা করা, লিকুইডেট করা। এই কাজের জন্য ইয়াহিয়া সিনওয়ার একটা সেল গঠন করেছিল, যেই সেল পরবর্তীতে আসলে হামাসের যে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা হুম। সেটাতে রূপান্তরিত হয়। সুতরাং হামাসের জন্মের আগে থেকেই আসলে হামাসের যে অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম সেটা শুরু হয়ে গিয়েছিল। সবচেয়ে শক্তিশালী স্পাই যারা, এর মধ্যে মোসাদের নাম আসে আসলে। হ্যাঁ, তো মোসাদ কি আসলে এতটা শক্তিশালী? হ্যাঁ, মোসাদ শক্তিশালী, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।
মোসাদ মানে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন নেতাদের কে যেভাবে যেভাবে ট্র্যাপ করতে পারে তাদের কনভারসেশন এবং তারা কার সাথে কী যোগাযোগ করছে এই ধরনের, বা বিভিন্ন দেশের টপ পজিশনে তারা যেভাবে তাদের লোকজন সেট করে রেখেছে, এটা খুব কম সংগঠনই পারে। ইনফ্যাক্ট মোসাদ অনেক সময় মানে আমেরিকা অনেক ক্ষেত্রে মোসাদের উপর নির্ভরশীল মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার জন্য। সেজন্য মোসাদ আসলেই খুবই কেপেবল। এখন বিতর্কটা হচ্ছে যে তাহলে তারা কেন মানে অপারেশন আল আকসা ফ্লাড কেন ঠেকাতে পারলো না। এটা অনেক বিস্তারিত আলোচনা, আমি আমার বইয়ের লাস্ট একটা চ্যাপ্টারে বিস্তারিত আলাপ করেছি। ওই আলোচনায় যাওয়ার আগে কি ধরনের ব্যর্থতা ছিল, অপারেশন আল আকসা ফ্লাড নিয়ে আলোচনা যাওয়ার আগে আমরা বিভিন্ন সময় শুনি রাজ পরিবারেও কিন্তু স্পাইদের আনাগোনা থাকে। যেমন আমরা শুনি যে মিশরের যে সিসি তার পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন ইসরায়েলি, তারপর শুনি সৌদি রাজ পরিবারে এরকম জু আছে। তো এইগুলোর সত্যতা? হ্যাঁ, আমি আমার যে স্পাই স্টোরিজ প্রথম বইটা, সেখানকার একটা স্টোরি হচ্ছে এটা যে মিশরের তখনকার প্রেসিডেন্ট যে গামাল আব্দুল নাসের বা জামাল আব্দুল নাসের যেভাবে উচ্চারণ করেন, তার জামাতা, তার মেয়ের হাজব্যান্ড, সে ছিল একজন মোসাদ এজেন্ট। এটা প্রমাণিত? হ্যাঁ, এখন সে আসলেই মোসাদ এজেন্ট নাকি সে আসলে ডাবল এজেন্ট, এটা নিয়ে বিতর্ক আছে। মানে অনেক ধারণা আছে সে আসলে মোসাদের হয়ে কাজ করার ভান করে আসলে সে মিশরের রাষ্ট্রীয় স্বার্থই সে সার্ভ করতো। এটা প্রমাণিত না আসলে সে কার এজেন্ট, কিন্তু সে মানে ইসরায়েলকে তথ্য দিয়েছে, মোসাদকে তথ্য দিয়েছে, এটা প্রমাণিত। সে মোসাদের যে ডাইরেক্টর ছিল তার সাথে দেখা করেছে, তাকে অগ্রিম তথ্য দিয়েছে 1973 সালে যে যুদ্ধ সংঘটিত হবে তার 12 ঘন্টা আগে সে সেই তথ্য ইসরায়েলকে দিয়ে দিয়েছে, এগুলো প্রমাণিত। কিন্তু সেটাকে আসলে সে মানে ইসরায়েলের জন্যই করেছে নাকি আসলে মিশরের ওই ধরনের পরিকল্পনা ছিল যে আমরা এই তথ্যটা আগে ভাগে দিয়ে দিব, তাহলে এটা হবে, মানে মিশরের রাষ্ট্রীয় স্বার্থ, সেটা এখন পর্যন্ত পুরোপুরি প্রমাণিত না। মিশর দাবি করে যে না, সে আসলে আমাদের এজেন্ট। এখন হতে পারে এটা সত্য, হতে পারে সেটা তাদের ড্যামেজ কন্ট্রোল পলিসি, যে আমরা যদি স্বীকার করি যে আমাদের এই পর্যায়ে, সেজন্য সেটা হতে পারে। এখন এই ব্যাপারটা প্রমাণিত না, কিন্তু সে আসলেই ইসরায়েলকে তথ্য দিয়েছিল, এটা প্রমাণিত। আর সৌদি রাজ পরিবারে এরকম আলোচনা আমরা কখনো কখনো শুনি। হ্যাঁ, আমার ধারণা এটা শুধু সৌদি মানে এই ধরনের না, এটা প্রতিটা দেশের ক্ষেত্রেই ইসরায়েলি স্পাই থাকা মানে খুবই খুবই লজিক্যাল। মানে তাদের এত বেশি পরিমাণ তারা মানে এই ব্যাপারে ইনভেস্ট করে, এবং আনফর্চুনেটলি আরবরা এত বেশি মরালি করাপ্টেড যে এটা খুব বেশি মানে খুব সহজেই ট্র্যাপে পড়ে যাচ্ছে। তারপর সিরিয়ার একজন প্রধানমন্ত্রী ছিল, অনেক আগে, নামটা ভুলে গেছি, 40-এর দশকে বা 50-এর দশকে সিরিয়ার একজন প্রধানমন্ত্রী ছিল যে আসলে ইসরায়েলের হয়ে কাজ করতো। একজন দেশের প্রধানমন্ত্রী? হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী, সে ইসরায়েলের হয়ে কাজ করতো। এবং আরও বেশ কিছু, সিরিয়াতে আরও বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা। এলি কোহেন নামে ইসরায়েলের একজন এজেন্ট আছে, তার সাথে সিরিয়ার খুবই উচ্চপদস্থ একজন সিরিয়ার প্রেসিডেন্টের সম্ভবত সেই সময়ের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং ধারণা করা হয় সে মানে 1967 সালের যে যুদ্ধ, সেই যুদ্ধে সিরিয়া যে পরাজিত হয়েছিল তার পেছনে সেই মানে মোসাদ এজেন্ট এলি কোহেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার সাথে ওই লোকের সম্পর্কের মাধ্যমে। তো সেজন্য মানে ইসরায়েল বেশ কয়েকটা সফল এই ধরনের মানে এগুলো তো অলরেডি প্রমাণিত যে রাষ্ট্রের একদম সর্বোচ্চ পর্যায়ে তারা হয়তো আইদার এজেন্ট বসাতে পেরেছে অথবা নিজেদের এজেন্টদের মাধ্যমে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করতে পেরেছে, এগুলো হচ্ছে প্রমাণিত। তো প্রমাণিতই যদি এতগুলো ঘটনা থাকে, তার মানে অপ্রমাণিত আরো অসংখ্য অনেক আছে যেটা আমরা এখনো জানি না। আপনার দুইটা বইয়ের বাইরে, স্পাই স্টোরিজ 1-2, এর বাইরে আপনি কোনো বই বা ডকুমেন্টারি বা অন্য কিছু, মানে কেউ যদি জানতে চায়, অনেকে তো আগ্রহ থাকে স্পাই নিয়ে, তাহলে আপনি কি সাজেস্ট করবেন? অনেক ভালো ভালো বই আছে ইংলিশে। আচ্ছা, বেন ম্যাকিন্টায়ার নামে একজন ব্রিটিশ লেখক আছে, তার বেশ কিছু ভালো বই আছে, প্রধানত সেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা। বেশ কিছু ভালো বই আছে তার, মানে মানে ট্রু স্পিওনাজ নিয়ে। এরকম আরও কিছু আছে, বইগুলি মূলত বেশি ইন্টারেস্টিং। এছাড়া কিছু ডকুমেন্টারি ছিল, আমার এখন মনে নেই। ট্রু স্পিওনাজ নিয়ে বেশ কিছু ডকুমেন্টারি আছে, সেগুলো দেখা যেতে পারে, ইউটিউবে পাওয়া যায় অনেকগুলো ডকুমেন্টারি, জাস্ট সার্চ করলেই হবে ট্রু স্পিওনাজ এ ধরনের। আচ্ছা, আমরা তাহলে এখন মধ্যপ্রাচ্যের বিষয়ে আলোচনায় আসি। আমরা যদি সিরিয়া নিয়ে আলোচনা করি, তো সিরিয়াতে তো অনেক বছর যাবত একটা স্বৈরতন্ত্র ছিল আসলে, এবং আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে বাশার আল আসাদের নামই শুনে আসতেছি, এর আগে ওনার পিতা ছিলেন হাফেজ আল আসাদ। তো আপনি তো সিরিয়া নিয়েও লিখেছেন একটা বই, গল্পগুলো সিরিয়ার, তো সেখানে কি ধরনের আলোচনাগুলো আসছে আসলে?
গল্পগুলো সিরিয়া নিয়ে আসলে আমার মানে দীর্ঘদিন ধরে আমার পরিকল্পনা ছিল আমি সিরিয়া নিয়ে একটা, যেরকম ফিলিস্তিন নিয়ে যে বইটা লিখেছি পলিটিক্যাল হিস্ট্রি, আমি সিরিয়া নিয়ে সেরকম একটা বই লিখবো, এটা আমার ইচ্ছা ছিল অনেক দিনের। কিন্তু সিরিয়া আসলে এত ভাস্ট একটা টপিক, আমি মানে প্রথমেই সেটা লেখার সাহস করতে পারিনি। তো সেজন্য আমি সিরিয়া নিয়ে বইটা লিখেছি, যেটা মূলত কয়েকটা ট্রু স্টোরি, 4টা মূলত 4 জন সিরিয়ানের বাস্তব অভিজ্ঞতা, তারা গৃহযুদ্ধের মধ্য দিয়ে কীভাবে কীরকম দুর্দশার মধ্য দিয়ে তারা কাটিয়েছে। একের পর এক বিভিন্ন এলাকা তারা ত্যাগ করছে, সেখানে বম্বিং হচ্ছে, দুর্ভিক্ষের মধ্য দিয়ে ঘাস লতাপাতা খেয়ে জীবনযাপন করছে। এই ধরনের কাহিনী, যে তারা কী ধরনের কষ্টের মধ্য দিয়ে গেছে। তো আমার মনে হয় যে এটা মানে সিরিয়া নিয়ে আমরা যেটা দেখি, আমরা তো হচ্ছে নিউজ দেখি, রাইট। নিউজ হয় কি সংখ্যাটা আসে, এতজন মারা গেছে অমুক জায়গায়, এই সংখ্যাগুলি আমাদের উপর খুব বেশি প্রভাব ফেলে না। তো মানে সংকটটা বোঝার জন্য আসলে রিয়েল কিছু মানে স্টোরি জানলে সেটা মানে বুঝতে সহায়তা করে যে আসলেই একজন মানুষের লাইফকে কিভাবে প্রভাবিত করেছে। তো সেজন্য আমি মানে অনেকগুলো আমি স্টোরি পড়েছি, জোগাড় করেছি, এবং এই 4টে স্টোরি আমি পিক করেছি, 4টাই খুবই করুণ। এবং মানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি যতগুলো রিভিউ পেয়েছি বইটার, প্রায় সবাই বলছে বইটা পড়তে গিয়ে তাদের চোখে পানি আসছে। এরকম করুণ একটা কাহিনী। কোনো একটা কাহিনীর অল্প কি বলা যায়? শেষ যে কাহিনীটা সেটা হচ্ছে দোয়া নামে একটা মেয়ের, তারা দেরাতে ছিল সম্ভবত। তো তাদের ফ্যামিলি এরকম যখন যুদ্ধ শুরু হয় তখন মেয়েটা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিল বলা যায় অনেকটা। সে বন্ধুদের সাথে মিছিলে যেত, বান্ধবীদের সাথে মিছিলে যেত, প্ল্যাকার্ড নিয়ে আর্ট করতো, প্ল্যাকার্ডগুলো তৈরি করতো, ডিজাইন করতো, সেগুলো নিয়ে মিছিলে যেত। এবং মিছিলে যেতে গিয়ে সে এরকম গলাগলির মধ্যে পড়ে যায়, সেখান থেকে কোনো মতে প্রাণে বাঁচে, এ ধরনের কাহিনী। তো শেষ পর্যন্ত তাদের পরিবার বাধ্য হয় সেখান থেকে দেরা থেকে বের হয়ে যাবে। যখন দেরা পুরোপুরি সিজ হয়ে যায়, এরপর যখন সেই অবরোধ তুলে নেওয়া হয়, তখন তারা সিরিয়া থেকে বের হয়ে যায়। বের হয়ে তারা মিশর হয়ে প্রথমে মিশরে যায়। মিশরে গিয়ে বেশ কিছুদিন থাকে, কিন্তু মিশরে যখন মুরসির সরকারের পতন ঘটবে বা ঘটছে, তখন মিশরও তাদের জন্য অনিরাপদ হয়ে যায়। তখন তারা সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে, এবং সেই সমুদ্রের মধ্যে তাদের যে জার্নি, জাহাজ ডুবে যাচ্ছে, তারা যে বাঁচার আকুতি এবং মৃত্যু নিশ্চিত, এর মধ্যে তার পাশে 2টা বাচ্চা, ছোট বাচ্চা, একজনের মানে একজন পুরো পরিবার মারা যাচ্ছে, অলরেডি কয়েকজন মারা গেছে, শুধুমাত্র এই বাচ্চাটা এবং বাপ বেঁচে আছে এরকম। সেই বাপ এসে মানে দোয়ার উপর এই বাচ্চাটাকে চাপিয়ে দেয় যে তুমি দেখো আমি আর পারছি না। এভাবে সে 2টা বাচ্চাকে নিয়ে শেষ পর্যন্ত সে বাঁচে। তার পরিবারের সবাই মারা যায়, সে কোনোভাবে শেষ পর্যন্ত এই যুদ্ধ করে শেষ পর্যন্ত সে বেঁচে থাকে। তো এই কাহিনীটা এত মানে তার যে সমুদ্রের এই জার্নিটা, এটা এত করুণ, এবং বিশেষ করে এটা আমার কাছে বেশি মনে হয়েছে যে, কারণ আমাদের পরিচিত বেশ কিছু মানে বাংলাদেশি পরিবারকে আমরা চিনি যারা এই ধরনের, তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে। তারা ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল, এবং চেষ্টা করতে গিয়ে পরিবারের এরকম কয়েকজন সদস্য মারা গেছে, বাকিরা বেঁচে গেছে, এই ধরনের। সিরিয়াতে যে সরকার পরিবর্তন হলো, নতুন আরেকটি সরকার আসলো, সিরিয়ার সরকার পতনটা আসলে কিভাবে হয়? তো অনেক বছর যাবতই ওখানে যুদ্ধ হচ্ছিল। বাশার আল আসাদকে সরানোর পিছনে আসলে মূল ভূমিকা পালন করেছে কোন রাষ্ট্র বা কোন সংস্থাগুলো? এটা তো সিরিয়ার গৃহযুদ্ধ তো অনেক দিন ধরে চললো, তো এটা মানে পরিবর্তিত হয়েছে ধীরে ধীরে। প্রথম দিকে একেবারে প্রথম থেকে ব্রিটিশরা এবং আমেরিকানরা খুবই ইনভলভ ছিল। MI6 একেবারে প্রথম সপ্তাহ থেকে, সম্ভবত প্রথম মাস থেকেই তারা ইনভলভ ছিল, বাশারকে সরাতে হবে এরকম একটা ব্যাপার ছিল। এরপরে ধীরে ধীরে একটা পর্যায়ে আমেরিকা ছিল, একটা পর্যায়ে গিয়ে আমেরিকা যখন আইসিসের জন্ম হলো, তখন একটা পর্যায়ে আমেরিকা মানে তাদের পলিসি চেঞ্জ করে, আমরা বাশার আল আসাদকে সরাবো না, আমরা আমাদের প্রধান টার্গেট হবে আইসিস। আমরা বাশার থাকুক, আমরা বাশারকে রেখে আমরা আইসিসের বিরুদ্ধে যুদ্ধ করবো, এরকম একটা ব্যাপার। সেটা সম্ভবত 2016 সাল থেকে এরকম একটা পলিসি আমেরিকা গ্রহণ করে। এবং এরপর থেকে মূলত এর আগে সবগুলো দেশ সিরিয়ার বিরুদ্ধে, প্রায় সবগুলো গালফ কান্ট্রি একত্রিত ছিল, সৌদি আরব, কাতার, তুরস্ক, তারা সবাই ফান্ডিং করেছে, বিপুল পরিমাণ ফান্ডিং করেছে, অস্ত্রশস্ত্র দিয়েছে। শেষ পর্যন্ত একটা করে আস্তে আস্তে সবগুলো দেশই মোটামুটি সিরিয়া থেকে মানে আগ্রহ হারিয়ে ফেলে, বা তাদের ধারণা হয় যে ওকে সিরিয়াতে ইসলামপন্থীরা এবং সশস্ত্র ইসলামপন্থী গ্রুপগুলো এত বেড়ে গেছে যে বাশার আল আসাদের পতন ঘটলে আসলে সিরিয়া আর আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, বরং এরা আমাদের বিরুদ্ধে কাজ করবে। হ্যাঁ, তো সেজন্য অনেকগুলো দেশ এক এক করে সরে পড়ে, এবং এক্ষেত্রে অনেকগুলো দেশ বরং উল্টা মানে বাশার আল আসাদের পক্ষে কাজ করতে শুরু করে।
তো যেমন আরব আমিরাত। তো শেষ পর্যন্ত শুধুমাত্র বলা যায় যে তুরস্ক শেষ পর্যন্ত ইনভলভড ছিল, যেহেতু তাদের বর্ডার সিরিয়ার সাথে তাদের একটা শরণার্থী সংকটের বড় একটা ব্যাপার। তো শেষ পর্যন্ত তুরস্ক এটার সাথে লেগেছিল, এবং আহমদ আল সারা যে মানে দখল করলো বা জয় করলো সিরিয়া, এটার পেছনে তো তুরস্কের বড় ধরনের সহযোগিতা ছিল। আহমদ আল সারা তো একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। হ্যাঁ, খুবই। তো ওনার ব্যাপারে যদি কিছু বলতেন। আহমদ আল সারা একসময় আহমদ আল সারা সিরিয়াতে প্রবেশ করে আইসিস হিসেবে, আইসিসের একটা তখন আইসিসের অফিসিয়ালি জন্ম হয়নি, কিন্তু মানে জাবাহাত আল নুসরা তার সদস্য হিসেবে। তো সে মানে বলা যায় সে ছিল আইসিসের একজন নেতা। আবু বকর আল বাগদাদির ডান হাত ছিল সে। আচ্ছা। তো সেখান থেকে সে প্রথমে আইসিস ছিল, এরপরে সে আইসিস থেকে বের হয়ে যায়, সে আল কায়দার নেতা হিসেবে থাকে, আল নুসরা যেটা। এরপরে সে ধীরে ধীরে সেখান থেকে বের হয়ে যায়, সে আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করে অফিসিয়ালি, সে জাবহাত ফাতহ শাম গঠন করে। ধীরে ধীরে তার ক্যারেক্টার চেঞ্জ হতে থাকে। আমরা সবসময় দেখি যে সে মানে সে খুব বেশি আইডিওলজিক্যাল না, মানে আমি এটাতে বিশেষ করে আমি এটাই করব, যা খুশি মানে যা হোক এরকম না। সে মানে প্র্যাগম্যাটিক, সে বাস্তবতার নিরিখে সে তার অবস্থান চেঞ্জ করে। সেটা একেবারে প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি, একের পর এক সে দল চেঞ্জ করছে, আনুগত্য চেঞ্জ করছে, এবং একটা পর্যায়ে গিয়ে সে মানে প্রথমত ছিল আইসিসের সাথে, পরে আল কায়দার সাথে। আল কায়দা থেকে বের হওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত আল কায়দার সাথে তার মোটামুটি এক ধরনের সুসম্পর্ক ছিল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে আল কায়দাকেও সে মানে লিকুইডেট করা শুরু করে। আল কায়দার অনেক নেতাকে সে সরিয়ে দেয়, এবং কিছু কিছু ক্ষেত্রে এরকমও হয় যে আল কায়দাকে আমেরিকা অ্যাসোসিনেট করছে আল কায়দা নেতাকে, এবং প্রমাণ নেই, কিন্তু ধারণা করা হয় ইন্টেলিজেন্সগুলো আহমদ আল সারার গ্রুপ থেকে গেছে। মানে সে তার নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তাই করে, এবং এর মধ্যে দিয়ে সে মানে খুবই নিজেকে খুবই যোগ্য নেতা হিসেবে প্রমাণ করে, কোনো সন্দেহ নেই। সে খুবই খুবই ইন্টেলিজেন্ট, খুবই শ্রুড পলিটিশিয়ান, এবং সে ধীরে ধীরে তার যে জিহাদি যে চরিত্র ছিল, সে একজন মুজাহিদ ছিল, সেখান থেকে সে অনেকটা সরে আসে। এবং এটা শুধুমাত্র এখন না, যে এখন তো আমরা মানে সে সিরিয়া জয় করার পর থেকে আমরা পশ্চিমা মিডিয়াতে তার উপর আলোচনাগুলো দেখছি যে সবাই তার প্রশংসা করছে, তাকে স্বীকৃতি দিচ্ছে এরকম। তো এটা এখন থেকে না, এটা অন্তত 2-3 বছর আগে থেকে, যখন থেকে সে ইদলিবের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তখন থেকেই সে তার এই চরিত্রটা মানে পরিষ্কার হতে শুরু করে যে ইদলিবে সে কিন্তু সেই অর্থে শরিয়া আইন কায়েম করে নাই। সে সেখানে মোটামুটি ইসলামিক মডেল ওকে ঠিক আছে, কিন্তু খুব বেশি স্ট্রিক্ট না। এবং তখন মানে এই সিরিয়ার জয়ের প্রায় 1.5 বছর আগে সম্ভবত একজন ফ্রেঞ্চ একজন সাংবাদিক সিরিয়াতে প্রবেশ করে, এবং প্রবেশ করার কাহিনীটা ইন্টারেস্টিং। সে প্রথমে আসাদ শিবানির সাথে যোগাযোগ করে, যে হচ্ছে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত, তার সাথে যোগাযোগ করে যে আমি মানে সিরিয়াতে ইদলিবে প্রবেশ করতে চাই এবং আহমদ আল সারার ইন্টারভিউ নিতে চাই। তো আসাদ আল শিবানি উত্তর দেয় যে তুমি হচ্ছে মানে তুমি লেখালেখি করো জিহাদিজম নিয়ে, তুমি হচ্ছে জিহাদিজম এক্সপার্ট একজন সাংবাদিক, কিন্তু আমরা তো জিহাদি অর্গানাইজেশন না, আমরা কেন তোমাকে সাক্ষাৎকার দিব? মানে তারা তার জিহাদি লিঙ্কটাকে পুরোপুরি অস্বীকার করে। এবং তখন সে উত্তর দেয়, আচ্ছা তোমরা যে জিহাদি না সেটা সার্টিফাই করার জন্য তো আমার দরকার আছে। সে প্রবেশ করে, এবং সে তখনই প্রায় 1-1.5 বছর আগে সে তখনই মানে ইদলিবের পরিবেশ দেখে সে তখনই রিপোর্ট করে। সেখানে সে মোটামুটি এসে দেখে যে একেবারে সেন্টারে যে পতাকা উঠছে সেটা সিরিয়ার বিদ্রোহীদের পতাকা, সেটা মানে কালেমা খচিত যেই মানে আল কায়দার পতাকা বা এরকম কোনো পতাকা না, সেখানে সিরিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ মানে বিদ্রোহীদের যেটা ন্যাশনাল ফ্ল্যাগ সেটা উঠছে। সে দেখছে রাস্তায় মেয়েরা হিজাব পড়ছে, ওকে ঠিক আছে, কিন্তু খুব বেশি স্ট্রিক্ট না, লুজ হিজাব যেটা আছে। হ্যাঁ, মানে সিরিয়ার যে ন্যাশনাল চরিত্র ছিল আগের থেকে সেটার সামান্য মডিফাইড ইসলামী, যেহেতু সিরিয়ার মানে জনসংখ্যা তো আসলে মানে মুসলমান এবং ইসলামের প্রতি খুবই সহানুভূতিশীল, তো সেই জন্য এমনিতেই তো এইসব সমাজে রক্ষণশীল সমাজে এমনিতেই ইসলামিক একটা চরিত্র থাকে, সেটাই এখানে বজায় আছে। বাড়তি কোনো চাপ দিয়ে যে মানুষকে ইসলামিক আইন মানতে বাধ্য করা বা এই ধরনের কোনো ব্যাপার সেখানে ছিল না। তো তখনই সে রিপোর্ট করে যে না, মানে যে আবু মোহাম্মদ আল জুলানিকে আমরা চিনতাম সে আর এই আহমদ আল সারা এক ব্যক্তি না, তার অনেক পরিবর্তন ঘটেছে চরিত্রগত দিক থেকে। হ্যাঁ, তো সেটাই আমরা এখন পরবর্তীতে সে সিরিয়া জয় করার পরে আমরা একই ধারাবাহিকতা দেখতে পাই। সে বিভিন্ন ডিসিশন নিচ্ছে যেগুলো আসলে মানে আল কায়দা তো নেওয়ার কথাই না। ইভেন আমার অনেক ক্ষেত্রে মনে হয় যে বরং মুসলিম ব্রাদারহুড ক্ষমতা আসলেও বরং তার মতো এত লিবারেল হতে পারতো না অনেক ক্ষেত্রে। যেমন আমরা দেখতে পাই সে আমেরিকান জেনারেলদের সাথে সে সেন্ট কমের সাথে সে ভলিবল খেলছে, বাস্কেটবল খেলছে। তো আমার মনে হয় না মোহাম্মদ মুরসি কখনো এই কাজ করতো। আরেকটা বিষয়, ওনাকে তো সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করা ছিল।
তো আসলে বাস্তব পলিটিক্যাল জায়গাটা আসলে কীরকম দেখেন, একজন সে সন্ত্রাসী হিসাবে, জঙ্গি হিসাবে আমেরিকার কাছে লিস্টেড ছিল, পরবর্তী দেখা গেলো সেই জেনারেলরাই তার সাথে হ্যাঁ, ভলিবল খেলছে। পলিটিক্স তো সবসময় এরকম। ইয়াসির আরাফাত একসময় ছিল মানে বিশ্বের প্রধান সন্ত্রাসী। এরপর তো ইয়াসির আরাফাতের সাথে তারা চুক্তি করলো, মানে এরপর ইয়াসির আরাফাত হয়ে গেল মানে অ্যাকসেপ্টেড লিডার, আর বিপরীতে হামাস হয়ে গেল সন্ত্রাসী। তো এটা তো পলিটিক্সের সাথে সাথে এগুলি মানে সন্ত্রাসী ট্যাগটা চেঞ্জ হয়। অনেক ক্ষেত্রে তাদের নিজেদেরও ভূমিকার পরিবর্তন থাকে, যেমন আহমাদুল সারার ক্ষেত্রে সে প্রমাণ করেছে যে সে আগের মতো নাই, সে আগের মতো মানে আমেরিকার বিরুদ্ধে কাজ করতে চায় না বা হামলা করতে চায় না, এরকম সে তো প্রমাণ করেছে দীর্ঘদিন ধরে ধাপে ধাপে। তো সেটা একটা ব্যাপার, কিন্তু তারপরেও হয়তো তার মানে সন্ত্রাসী ট্যাগটা থেকে যেত। কিন্তু এক্ষেত্রে অনেকগুলো দেশ, তুরস্ক একদিকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, লবিং করেছে, এবং সৌদি আরব খুবই স্ট্রং লবিং করেছে তার এই মানে সন্ত্রাসী ট্যাগ সরিয়ে নিতে এবং অর্থনৈতিক অবরোধ উঠিয়ে নিতে। এক্ষেত্রে মানে তুরস্কের চেয়েও বরং সৌদি আরবের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সে কারণে আমরা দেখতে পাই যে মানে সিরিয়ার যে মাউন্ট, মনে নেই যে প্রধান যে মানে রাজপ্রাসাদের সামনে যে পাহাড়টা, সেখানে তারা লাইটিং করে সৌদি আরবকে ধন্যবাদ দিয়েছিল। যখন যেদিন অর্থনৈতিক অবরোধ উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়, সেদিন তারা লাইটিং করে সৌদি আরবকে ধন্যবাদ দেয়। তো এখানে তো ইন্টারন্যাশনাল পলিটিক্স, কারণ সৌদি আরবের স্বার্থ আছে ওদিকে ইরান বিরোধী স্বার্থ। তো সেজন্য তারা মানে লবিং করে আমেরিকাকে দিয়ে এই অবরোধগুলো উঠিয়ে নিয়েছে এবং এই সন্ত্রাসী ট্যাগটা উঠিয়ে নিয়েছে। ইভেন আমরা দেখলাম যে আহমদ আল সারা তার ওয়াইফকে নিয়ে মিডিয়াতে আসছে। এটা খুবই ইন্টারেস্টিং যে এই ধরনের ক্যারেক্টারদের কাছ থেকে মানে এটা দেখা যায় না যে মধ্যপ্রাচ্যের অন্যান্য যে নেতারা, ইভেন যারা ইসলামিস্ট না, তারাও তাদের ওয়াইফকে বেশি সামনে আনে না। মানে আপনি আরব আমিরাতের শাসকদের ওয়াইফ কারা আপনি খুব বেশি হয়তো দেখবেন না। কুয়েতের, কাতারের মাঝে মাঝে কাতারের আমিরের মাকে দেখা যায়, সৌদি আরবের দেখা যায় না। তারা কিন্তু মানে সেই অর্থে ইসলামপন্থী না, বরং তারা ইসলামপন্থীদের বিরুদ্ধে অনেক সময় অনেক ভূমিকা পালন করে। কিন্তু মানে আহমদুল সারা বলতে গেলে এখন যে সিরিয়াতে যেই ইয়েটা ছিল, যে ফার্স্ট লেডি যেই টাইটেলটা ছিল, আহমদুল্লাহ সারার ওয়াইফ এখন সেই অর্থে ফার্স্ট লেডি। সে অ্যাক্টিভ ভূমিকা পালন করছে মিডিয়ার সামনে এসে। খুবই ইন্টারেস্টিং। তার মানে হচ্ছে রাজনীতিতে আসলে শেষ কথা বলতে কিছু নাই যে আমরা শুনি। হ্যাঁ, এটা আসলে আমার মনে হয় সে মানে আহমদুল সারা খুবই প্র্যাগম্যাটিক। সে মানে সিরিয়াতে বাস্তবে তো এরকম, সিরিয়া তো কখনোই খুব বেশি কনজারভেটিভ ছিল না। সিরিয়া সবসময় মোটামুটি মডারেট একটা প্র্যাকটিস ছিল, বিভিন্ন ধরনের মানুষ ছিল। তো সিরিয়ার নারীরাও বেশ বিভিন্ন ফ্রন্টে বেশ অ্যাক্টিভ ছিল। তো সে সেই ব্যাপারটাকেই সে আরও হয়তো এনকারেজ করছে। গাজা ফিলিস্তিনে যদি আলোচনায় আসি, আমরা যদি ফিলিস্তিনের আলোচনায় আসি, প্রথমেই রিসেন্ট যে ইভেন্টসগুলোর মধ্যে আমাদের মাথায় আসে যে অক্টোবর 7 বিখ্যাত অপারেশন আল আকসা ফ্লাড, যেটা আরবিতে বলা হচ্ছে তুফান আল আকসা। তো এই তুফান আল আকসা বা হামাসের যেই এই ইভেন্টটা, এটা তো হঠাৎ করে সংঘটিত হয়নি, এটার পিছনে নানান ঘটনা আছে। কিন্তু আমরা দেখছি যে এই ঘটনার পরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখছি। একটা গোষ্ঠী বলার চেষ্টা করছে যে এটা এক ধরনের আত্মহত্যার সামিল, বরং গাজাবাসী বা ফিলিস্তিনবাসীর জন্য এটা আরও নেগেটিভ জিনিস। আর কেউ কেউ বলছে এটা করা ছাড়া কোনো উপায় ছিল না। তো আপনি তো এটা নিয়ে একটা বই লিখেছেন, যেটা আমার সামনে আছে এখন অবশ্যই, দ্য রোড টু অপারেশন আল আকসা ফ্লাড, গার্ডিয়ান প্রকাশনী থেকে। তো এই বইটা লেখার পিছনের প্রেক্ষাপটটা আসলে কি? আচ্ছা, যখন অপারেশন আল আকসা ফ্লাড সংঘটিত হলো, এর পরপরই আমি লক্ষ্য করলাম যে এটা নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া মানুষের। খুব বেশি মিশ্র প্রতিক্রিয়া সে অর্থে বলবো না, কারণ মোটের উপর বাংলাদেশিরা অধিকাংশই ফিলিস্তিন সমর্থক, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। খুবই রেয়ার দুই একজন ক্র্যাক টাইপের মানুষ পাওয়া যায় যারা ইসরায়েলের পক্ষে। কিন্তু ফিলিস্তিনের পক্ষে হলেও মানুষের মধ্যে হামাস নিয়ে এক ধরনের রিজার্ভেশন আছে, এবং অনেকেও হামাসের এই সিদ্ধান্তগুলিকে এবং বিশেষ করে এই সিদ্ধান্তকে তারা প্রশ্ন করে যে এটা কেন করেছে, বা এবং তারা মনে করে যে, অনেকেও মনে করে যে হামাসের কর্মকাণ্ড শুধু এটা না, সবসময় হামাসের কর্মকাণ্ড আসলে ফিলিস্তিনদের পক্ষে যায় না, ইসরায়েলের পক্ষে যায়। এই ধরনের উল্লেখযোগ্য একটা অংশের মানুষ এই ধরনের ধারণা আছে এ ধরনের। তো আমার মনে হলো যে ঘটনাটা ঘটার পরপরই যখন আমি এই ধরনের কিছু কমেন্ট দেখলাম, ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, তখন আমার মনে হলো যে মানুষ আসলে প্রেক্ষাপটটা সেইভাবে অনেক কেউ জানে না, যে হামাস কিভাবে তৈরি হয়েছে, কী ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে এসেছে, এবং তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলোর পেছনের যৌক্তিকতাগুলো কী ছিল এর আগেকার সিদ্ধান্তগুলোর। তো তখন আমি এর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, আমি কিছু ভিডিও করতাম, কিন্তু প্রথম দিকে আমি
ফেস রিভিল করতাম না, অডিও ছবি এবং ভিডিও দিয়ে অডিও থেকে পেছনে কথা বলতাম। এবং এরপরেও যখন ভিডিও দেওয়া শুরু করি টুকটাক প্রচুর টাইম নিয়ে এডিট করে দিতাম। তো তখন এই ঘটনাটা ঘটার পর আমার মনে হলো না এত টাইম নাই, এত ফর্মালিটির সময় নেই, এটা মানে গুরুত্বপূর্ণ টপিক, আমি জাস্ট মানে ক্যামেরাটা অন করে উপস্থিত টপিকগুলো আমি বলে যেতে শুরু করলাম। পরপর আমি অনেকগুলো ভিডিও তৈরি করি এবং একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয় ঠিক আছে ভিডিওতে রিচ অনেক বেশি হচ্ছে, কিন্তু আমি যদি এক্স্যাক্টলি আমার বক্তব্যটা তুলে ধরতে চাই সেটা তো আসলে মানে প্রপার সোর্স সাইট করে এবং গুছিয়ে আমার বক্তব্যটা তুলে ধরা উচিত। তো সেজন্য আমার একটা বই লেখা উচিত, যে বইটা আসলে আমার বক্তব্যটাকে পরিষ্কারভাবে তুলে ধরবে এবং মানুষের অনেকগুলো প্রশ্নের উত্তর দিবে এবং মানুষকে একটা ওভারঅল একটা মানে আন্ডারস্ট্যান্ডিং মানুষের তৈরি হবে যে এই সংকটটা কিভাবে এসেছে, কেন এসেছে। এখন ফিলিস্তিন সংকটটা তো আমরা অনেক আগে থেকে দেখছি, তো সবাই জানেন। তো এই সংকট তৈরি হওয়ার প্রেক্ষাপটটা নিয়ে কি আমরা কথা বলতে পারি কিনা, কিভাবে হলো আসলে সংক্ষেপে যদি আমরা বলি? হ্যাঁ, ফিলিস্তিন সংক্রান্ত আলোচনায় একটা প্রধান সমস্যা হচ্ছে আপনি কোথা থেকে শুরু করবেন, কত সাল থেকে শুরু করবেন। তো বর্তমানে আমরা যে সংকটটা চিনি সেটা প্রধানত শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বলা যায়, যখন ব্রিটিশরা যখন ফিলিস্তিন দখল করে নেয়। কিন্তু এর আগে দীর্ঘদিন থেকে, অন্তত আপনি যদি বলেন প্রায় 16 শতাব্দী থেকে এক ধরনের প্রচেষ্টা ছিল ইহুদিদের মধ্যে না, খ্রিস্টানদের মধ্যে, এক ধরনের খ্রিস্টান জায়নিস্ট যাদেরকে বলেন, খ্রিস্টানদের মধ্যে এক ধরনের একটা গ্রুপ আছে, প্রোটেস্ট্যান্টদের থেকেই তাদের মানে উৎপত্তি, ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টান বলা হয় যাদেরকে। তাদের কিছু ধর্মীয় বিশ্বাস আছে, যে মানে যে বিশ্বাসগুলো আসলে ইহুদিদের না, মুসলমানদেরও না, এটা শুধুমাত্র খ্রিস্টিয়ান জায়নিস্ট যাদেরকে বলা হয়। হ্যাঁ, তাদের কিছু ধর্মীয় বিশ্বাস আছে যে কিয়ামতের আগে, বা তাদের ভাষা যেটা, তার আগে কি ঘটবে, তার আগে ইহুদিদের সবাইকে জেরুজালেমে যেতে হবে, গেলে সেখানে তখন জিসাসের পুনরাগমন ঘটবে, যীশু খ্রিস্টের পুনরাগমন ঘটবে, এবং ঘটলে তখন এটা যদি যত তাড়াতাড়ি ঘটে তত ভালো, কারণ সে আসলে তখন যে মহাপ্রলয় শুরু হবে, তখন সে জীবিত যেসব খ্রিস্টান আছে, ধর্মপ্রাণ খ্রিস্টান, তাদেরকে নিয়ে সে স্বর্গে চলে যাবে, এরকম। এটা আমি সংক্ষেপে বললাম, মানে ব্যাপারটা অনেক বিস্তারিত। তো সেজন্য তারা সবসময় চায় যে দ্রুত ঘটুক, এবং সেটাকে তারা ত্বরান্বিত করার চেষ্টা করে, বিভিন্ন আর্টিফিশিয়াল মানে প্রেক্ষাপট তৈরি করে। তো সেজন্য সেই 16 শতাব্দী থেকে অনেক ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টানের এই ধরনের একটা প্রজেক্ট ছিল, একটা প্রচেষ্টা ছিল যে কিভাবে ইউরোপের ইহুদিদেরকে ফিলিস্তিনে পাঠানো যায়। এটা হচ্ছে ধর্মীয় দিক, কিন্তু একই সাথে পলিটিক্যাল দিকও ছিল, কারণ এই ধরনের মানে খ্রিস্টান নেতারা যারা, তারা একই সাথে সরকারের, বিশেষ করে ব্রিটেনের মানে উচ্চপদস্থ মানে কর্মকর্তা ছিল। তাদের একই সাথে কলোনিয়াল স্বার্থ ছিল, কারণ তখন ব্রিটিশ যে সাম্রাজ্য, তার বিস্তারের পথে অন্যতম প্রধান একটা বাধা ছিল অটোমান সাম্রাজ্য, এবং অটোমান সাম্রাজ্যকে তাদের দুর্বল করা দরকার। তো দুর্বল করার একটা সহজ উপায় হচ্ছে সেখানে কোনো একটা বাইরে থেকে কোনো একটা গ্রুপকে পাঠানো বা নিজেদের এজেন্টকে স্থাপন করা। তো তার একটা পদ্ধতি উপায় হচ্ছে যে ইহুদিদেরকে সেখানে নিয়ে ফিলিস্তিনের বুকে একটা মানে রাজ্য বা রাষ্ট্র যেটাই বলেন তৈরি করা। এবং আরেকটা ব্যাপার ছিল যে খ্রিস্টানরা আসলে ইহুদিদেরকে খুবই অপছন্দ করে। তারা ইহুদিদেরকে মনে করে যে ইহুদিরা হচ্ছে যীশু খ্রিস্টের হত্যাকারী, এবং ইহুদিরা যেহেতু সুদের ব্যবসা নিয়ন্ত্রণ করত, সেজন্য তারা বড়লোক ছিল, তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করতো, সেজন্য তাদের প্রতি একটা ঘৃণা ছিল। ইউরোপে বিভিন্ন দুর্ঘটনার কারণে মানে অযৌক্তিকভাবে অনেক সময় ইহুদিদেরকে দায়ী করা হতো, যে এর পেছনে সব ইহুদিদের ষড়যন্ত্র, যেটা হিটলার যেটা করে। হ্যাঁ, ওটা তো অনেক পরে, অনেক আগে থেকে এই ধরনের, যে একটা প্লেগ হলো, ওকে, প্লেগের পেছনেও আসলে ইহুদিদের ষড়যন্ত্র দায়ী, কারণ ইহুদিদের প্লেগ হচ্ছে না, এরকম একটা। ইহুদিদের হচ্ছে না কারণ ইহুদিরা মানে নিয়মিত গোসল করে, নিয়মিত তাদের ধর্মীয় অংশের মধ্যে হচ্ছে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেজন্য তাদের হয় নাই। তো এই ধরনের অনেকগুলো ঘটনা আছে যার কারণে খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের প্রতি বিদ্বেষ ছিল এক ধরনের। তো তারা চেষ্টা করতো এই ইহুদিদেরকে আমরা আমাদের সমাজে রাখবো না, সরিয়ে দেবো। তো এই যে তিনটা ইভেন্ট, একটা হচ্ছে ধর্মীয়, একটা হচ্ছে রাজনৈতিক, আর একটা হচ্ছে সামাজিক, সব একত্রিত হয়ে যে আমাদেরকে ইহুদিদেরকে আমাদের মধ্যে রাখা যাবে না, আমরা ইহুদিদেরকে ফিলিস্তিনে পাঠিয়ে দেবো, জেরুজালেমে পাঠিয়ে দেবো। তো এই প্রচেষ্টাটা দীর্ঘদিন ধরে ছিল, যে কয়েক শত বছর ধরে ছিল, কিন্তু কখনোই খুব বেশি মানে সফল হয় নাই, কারণ ইহুদিরা এই ধরনের কিছু বিশ্বাস করতো না। ইহুদিদের এই বিশ্বাসটা ছিল না যে আমরা ফিলিস্তিনে যাওয়া দরকার, আমাদেরকে ফিলিস্তিনে যেতে হবে, বা আমাদের ধর্মীয় এই ধরনের কোনো ব্যাপার ওদের ধর্মীয় বিষয় ছিল না।
কিন্তু সমস্যা হয় পরবর্তীতে যখন প্রথম বিশ্বযুদ্ধের কাছাকাছি সময়ে অষ্টাদশ শতাব্দীতে যখন ইউরোপ জুড়ে ইহুদিদের উপর গণহত্যাগুলো শুরু হয়। আচ্ছা, রাশিয়াতে বিভিন্ন জায়গায় খ্রিস্টানরা ইহুদিদের উপর গণহত্যা চালায়। তখন ইহুদিদের মধ্যে এটা জনপ্রিয়তা লাভ শুরু করে, ঠিক আছে আমাদের একটা আলাদা রাষ্ট্র দরকার। এবং সেই রাষ্ট্রটা কোথায় হতে পারে? অনেকগুলো অপশন ছিল, যে জায়োনিজমের আধুনিক জায়োনিজমের যে জনক বলা হয় যাকে, থিওডর হার্জল, সে নিজেও মানে উগান্ডাকে বিবেচনা করেছিল, আচ্ছা। আর্জেন্টিনাকে বিবেচনা করেছিল, ঠিক আছে এখানে যেতে পারে ইহুদিরা, এখানে একটা রাষ্ট্র মানে প্রতিষ্ঠা করা ওদের যাবে। প্রথম চিন্তা ছিল যে একটা রাষ্ট্র Political, লাগবে, হ্যাঁ। কিন্তু কোথায় হ্যাঁ, এটা তারা ওদের এখন চিন্তা decide ছিল করে না। পলিটিক্যাল, ধর্মীয় Right. না। কিন্তু পরবর্তীতে তারা দেখলো যে পলিটিক্যালি মানুষকে কনভিন্স করা একটু কঠিন। হুম, হুম। ঠিক আছে, তাহলে আমরা ধর্মীয় অ্যাঙ্গেলটা নিয়ে আসি, আমাদের আচ্ছা। জেরুজালেমে যেতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের আদিভূমি। তখন তারা এই ন্যারেটিভটাকে পুশ করা শুরু করে, এবং তখনও কিন্তু ইহুদিদের যে ধর্মীয় নেতারা, রেবাইরা, হুম। তারা এটার চরম বিরোধী ছিল। এখনো একটা বড় হ্যাঁ, অংশ আছে। তখন প্রধান সবগুলোর প্রতিটা রেবাই এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছিল না, এটা হচ্ছে ধর্ম বিরোধী কথাবার্তা। আচ্ছা। মানে আমাদের ধর্মে এমন কিছু নাই যে আমাদেরকে হুম। অন্য একটা জায়গায় যেতে হবে এবং রাষ্ট্র গঠন করতে হবে, এই ধরনের এই বক্তব্যটাই আমাদের ধর্ম বিরোধী। কিন্তু যারা এই আন্দোলনটার জনক ছিল তারা অধিকাংশ ছিল সেকুলার। মানে থিওডর হার্টজেল থেকে শুরু করে ইসরায়েলের যে প্রথম প্রধানমন্ত্রী, প্রথম প্রেসিডেন্ট, তারা সবাই ছিল মোস্টলি সেকুলার। তাদের ধর্ম নিয়ে খুব বেশি চিন্তা ছিল না, তাদের দরকার ছিল একটা রাষ্ট্র। তো তারা এই ন্যারেটিভটাকে পুশ করা শুরু করে, এবং এরপর আসলে যখন মানে ইউরোপে প্রচণ্ড নির্যাতনের শিকার হতে থাকে, ইহুদিরা গণহত্যার শিকার হয়, তখন অনেকে এটাকে গ্রহণ করে না, ঠিক আছে আমাদের ফিলিস্তিনে যাওয়া দরকার। এবং প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন তখন এই প্রজেক্টটা হাতে নেয়। তাদের সেই একই পলিটিক্যাল স্বার্থ আছে যে এখানে একটা রাষ্ট্র স্থাপন করতে পারলে সেটা আমাদের সাম্রাজ্যবাদী পরিকল্পনায় মানে সফল সহযোগিতা করবে, এটা একটা ব্যাপার। এবং তখন তারা ইহুদিদেরকে প্রতিশ্রুতি দেয় যে তোমরা যদি আমাদেরকে মানে আনঅফিসিয়ালি ব্যাপারটা এরকম ছিল, তোমরা যদি আমাকে যুদ্ধে আমাদের পক্ষে থাকো, আমাদেরকে ফাইন্যান্স করো, ফান্ডিং করো, তাহলে আমরা মানে তোমাদের একটা রাষ্ট্র দিব। যদিও এটা বক্তব্যে সরাসরি লিখিত ছিল না, কিন্তু মূল ব্যাপারটা এরকমই ছিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন হিটলার ইহুদিদের উপর গণহত্যা চালালো, তখন পুরো বিশ্বের মধ্যে এটা একটা মানে গ্রহণযোগ্য একটা ব্যাপার হয়ে গেল, ঠিক আছে ইহুদিদের জন্য আসলে একটা রাষ্ট্র দরকার, আলাদা রাষ্ট্র দরকার। তো তারা তখন ফিলিস্তিনের মধ্যে এই বহিরাগত ইহুদিদেরকে নিয়ে একটা রাষ্ট্র বানিয়ে দিল, এবং সেই রাষ্ট্রের আকার হলো ফিলিস্তিন যে অরিজিনাল ভূমি, মানে তাকে দ্বিখণ্ডিত করলো, এবং দ্বিখণ্ডিত যে ইহুদিদেরকে যে অংশ দিল সেটা হচ্ছে আরবদের অংশের চেয়েও বড়। যদিও মানে ইহুদিদের সংখ্যা একেবারেই কম, মানে যখন প্রথম বিশ্বযুদ্ধের আগে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র 10% মতো, আমার এক্সাক্ট মনে নেই, সংখ্যাটা ভুল হতে পারে। পরবর্তী এই এত বছর ধরে, হ্যাঁ একেবারে কম ছিল, পরবর্তী এত বছর ধরে পুশ করে করে তারা ইহুদিদের সংখ্যা মাত্র 30% মতো হলো। সেই 30%কে তারা বিশাল ভূমি দিয়ে দিল, এবং বাকি অংশ দিল আরবদের জন্য, ফিলিস্তিনের জন্য। এবং ওখান থেকেই বর্তমান যে সংকটটা আমরা চিনি, সেখান থেকেই শুরু, যে ফিলিস্তিনিদেরকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে বিভিন্ন দেশের নির্বাসনে তারা যেতে বাধ্য হলো, এবং সেখানে ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হলো। এবং ফিলিস্তিনদের তখন থেকেই যে সংগ্রাম, যে আমাদের মাতৃভূমি ফেরত পেতে হবে, আমাদেরকে আমাদের আদি পুরুষের ভূমিতে ফেরত যেতে হবে, যেখান থেকে আমাদেরকে অবৈধভাবে উচ্ছেদ করা হয়েছিল। তো এই যে প্রচেষ্টাটা ছিল, এটা তো একটা প্রজেক্টের অংশ, এবং সেই প্রজেক্টটা নানান ধাপে ধাপে আসলে আজকের পর্যায়ে আসছে। তো এখানে তো বিভিন্ন ধরনের প্রতিরোধের মুখে আসলে পড়েছে ইহুদিরা, একবারে তো বিনা বাধা এ পর্যন্ত আসে নাই। তো সেখানে কি ধরনের মানে বাধাগুলো তারা পেয়েছে, এবং কোন কোন গ্রুপ, দল বা জনগণ তারা প্রতিরোধ করেছে, আসলে কিভাবে, মোটা দেখে যদি আমরা ইভেন্টগুলো জানাই। মানে এটা কি আপনি ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার আগের কথা বলছেন, না ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার মানে পরে? ইসরায়েলের লোকজন পুশ করতেছিল এবং প্রেক্ষাপট তৈরি হচ্ছিল ইসরায়েল রাষ্ট্র গঠনের, সেই সময়টা থেকে আর কি। তখন প্রতিরোধ বলতে সমস্যা ছিল এটাই যে তখন প্রায় সবগুলো আরব রাষ্ট্র আসলে ঔপনিবেশিক শক্তির হয়তো অধীনে, অথবা খুবই দুর্বল। সেই কারণে যে আরবরা বা মুসলমানরা যে একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলবে, সেটা আসলে সেরকম ছিল না। কারণ আপনি চিন্তা করেন, ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টার মাঝখানে, তখন অনেকগুলো আরব রাষ্ট্র মাত্র স্বাধীনতা অর্জন করছে, এবং সেটাও পুরোপুরি স্বাধীনতা না। ওসমানী খেলাফত তখন একেবারে ডিক্লাইনে। হ্যাঁ, এবং যে আরব রাষ্ট্রগুলো স্বাধীনতা অর্জন করছে সেটা অনেক ক্ষেত্রে নেগোশিয়েটেড স্বাধীনতা। ব্রিটিশরা চলে যাবে কিন্তু তারপরে তাদের একটা বেস থেকে যাবে, ফ্রেঞ্চরা চলে যাবে তারপরে তাদের একটা বেস থেকে যাবে, এরকম একটা ব্যাপার। তো সেজন্য কারো পক্ষে আসলে ফিলিস্তিনের জন্য খুব বেশি প্রতিরোধ গড়ে তোলার সম্ভাবনা ছিল না, সুযোগ ছিল না। ফিলিস্তিনিরা নিজেরাই কিছু প্রতিরোধ গড়ে তুলেছিল অভ্যন্তরীণভাবে, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। কারণ হচ্ছে ফিলিস্তিনিরা এর আগে এই প্রথম বিশ্বযুদ্ধের সময়ের পর থেকে ব্রিটিশ শাসনের অধীনে ছিল, এবং ব্রিটিশরা
তাদের পুরো শক্তি ব্যয় করেছে ইসরায়েল রাষ্ট্রটা তৈরি করার জন্য একটা মানে প্রস্তুতি হিসেবে। এবং এই সময়ের মধ্যে ফিলিস্তিনিরা একটা বিদ্রোহ করেছিল 1936 থেকে 1939 সাল পর্যন্ত, যেটাকে বলা হয় দ্য গ্রেট রিভোল্ট, সাউরা আল আরবি আল কোবরা। তো সেখানে ব্রিটিশরা ফাইটার প্লেন দিয়ে বম্বিং করে এবং অ্যারেস্ট করে ফিলিস্তিনের যে মানে পুরুষ জনসংখ্যা তার প্রায় 10% পুরুষকে তারা হয় হত্যা করেছে অথবা আহত করেছে অথবা নির্বাসনে পাঠিয়েছে। তো ফিলিস্তিনদের শক্তি তো ওইখানেই শেষ। তো সেজন্য তাদের পক্ষে আসলে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো এবং যখন পুরো বিশ্ব একমত হলো যে আমরা মানে দুইটা রাষ্ট্র গঠন করবো, ইসরায়েলকে একটা রাষ্ট্র দিব, তখন আসলে ফিলিস্তিনদের পক্ষে বা আরবদের পক্ষেও খুব বেশি কিছু করার মতো সুযোগ ছিল না। তারপরে তারা কয়েকটা আরব রাষ্ট্র সৈন্য পাঠিয়েছে যুদ্ধ করার জন্য, ফিলিস্তিনিরা নিজেরা লড়াই করেছে, কিন্তু সেটা খুব বেশি সফল হয়নি। আরবদের সেই ধরনের সামর্থ্য ছিল না এবং এর মধ্যেও কিছু ষড়যন্ত্র ছিল। জর্ডান তারা বিট্রে করেছে, তারা গোপনে ইসরায়েলের সাথে সমঝোতা করেছে, এ ধরনের অনেক অভ্যন্তরীণ রাজনীতি ছিল। এখানে তো নানান গ্রুপ দল আসলে ইনভলভ। তো এর মধ্যে ডমিনেন্ট কয়েকটা দল, আমরা পিএলওর কথা বলি, আমরা হামাসের কথা বলি, এরকম আরও অনেকগুলো গ্রুপ ছিল। আমরা যদি হামাসের আলোচনায় আসি, তো হামাস কি একদিনে হামাস হিসেবে আত্মপ্রকাশ করেছে না এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল? ফিলিস্তিনি সংকটটা যখন শুরু হয়, বা আমি যদি বলি ইসরায়েল রাষ্ট্রটা যখন প্রতিষ্ঠিত হয়, তখন সেটার বিরুদ্ধে প্রধান যেই সংগঠনটা সবচেয়ে বড় মানে প্রতিরোধ গড়ে তোলে সেটা হচ্ছে মুসলিম ব্রাদারহুড। কারণ হচ্ছে মুসলিম ব্রাদারহুডের জন্ম হচ্ছে মিশরে, ফিলিস্তিনের একদম বর্ডারের সাথে, এবং মানে যুদ্ধের আগেই ফিলিস্তিনের বেশ কয়েকটা এলাকায় মুসলিম ব্রাদারহুডের দাওয়াতি কার্যক্রম চলছিল, অফিসিয়ালি শাখা ওপেন হয়েছিল বা হচ্ছিল এরকম। তো যখন যুদ্ধ শুরু হয় তখন এই মুসলিম ব্রাদারহুডের সদস্যরাই, মানে অফিসিয়াল আর্মি বাদ দিলে, বাকি অন্যান্য দেশের অফিসিয়াল আর্মি বাদ দিলে, মুসলিম ব্রাদারহুডের সদস্যরাই বাস্তবে সবচেয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তোলে। এবং তখন ইয়াসির আরাফাত তখন স্টুডেন্ট ছিল, সে তখন মিশর থেকে ফিলিস্তিনে প্রবেশ করে। যে গ্রুপটার সাথে সে প্রবেশ করে সেই গ্রুপটা হচ্ছে মুসলিম ব্রাদারহুডের একটা ভলান্টারি গ্রুপ। তো এরকম তারা মানে প্রতিরোধ করে তোলে। হাসান আল বান্না মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা, তিনি নিজে গাজায় প্রবেশ করেন এবং অর্গানাইজ করার চেষ্টা করেন। কিন্তু যুদ্ধের পরে যে সমস্যাটা হয়, যে মুসলিম ব্রাদারহুড চাপে পড়ে যায়, কারণ তখন মিশরে হচ্ছে সেনা শাসন, এবং মিশরে মুসলিম ব্রাদারহুডের সাথে সেনাবাহিনীর বড় ধরনের সংঘাত ছিল সেই সময়। মুসলিম ব্রাদারহুডের একজন সম্ভবত মিশরের প্রধানমন্ত্রীকে অ্যাসাসিনেট করে এবং এরপর বিশাল ক্র্যাকডাউন হয় মুসলিম ব্রাদারহুডের উপর। তারপর যখন গামাল আব্দুল নাসের যখন ক্ষমতায় আসে, সে তো পুরোপুরি মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করে এবং বিপুল সংখ্যক মুসলিম ব্রাদারহুড নেতাকর্মীকে গ্রেফতার করে। তো তখন মুসলিম ব্রাদারহুড বেসিক্যালি আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বাধ্য হয়। তাদের কার্যক্রম মোটামুটি শেষ হয়ে যায় গাজার ভেতরে এবং অন্যান্য অংশ। তো এরপরে যেটা হয়, তারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে যায়, কিন্তু ইন্ডিভিজুয়ালি তাদের প্রচেষ্টাগুলো মানে চালু অব্যাহত থাকে। এবং খুবই ইন্টারেস্টিংলি, যখন ফাতাহ গঠিত হয়, যে ফাতাহ গঠন করে ইয়াসির আরাফাত এবং তার সাথে আরো কিছু, যারা তার সাথে ছিল তাদের অধিকাংশ ছিল মুসলিম ব্রাদারহুডের দলছুট কর্মীরা। মানে তাদের মধ্যে একটা ব্যাপার ছিল যে আমাদের একটা দল গঠন করা দরকার, যেটা আসলে ইসলামিক কোনো দল হবে না, ন্যাশনালিস্টিক একটা দল হবে। তো তারা একত্রিত হয়ে এই ফাতাহ গঠন করে এবং মানে এক ধরনের সেকুলার দল, যেখানে মানে অন্যান্য ধর্মের মতের সবাই থাকবে। তো মানে ফাতাহর জন্মের পেছনে বাস্তবে আসলে মুসলিম ব্রাদারহুডের সদস্যদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো ফাতাহ দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম চালায় এবং ফাতাহর সাথে সাথে তখন একই সাথে অনেকগুলো বামপন্থী গ্রুপের জন্ম হয়। তারা একটা সময় খুব স্ট্রং ভূমিকা পালন করে, পিএফএলপি, ডিএফএলপি, এরকম অনেকগুলো বামপন্থী দল, তারা এবং ফাতাহ সবাই মিলে বেশ কয়েক বছর তারা দাপটের সাথে লড়াই করে, অনেকগুলো যুদ্ধ করে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণে, এই দলগুলো তাদের মানে সাপোর্ট হারিয়ে ফেলে এবং তারা ধীরে ধীরে দুর্বল হয়ে আসতে থাকে। এবং ইয়াসির আরাফাতের কিছু ভুলের কারণে, পলিটিক্যাল ভুল ডিসিশনের কারণেও ফাতাহ চাপা পড়ে যায় অনেকটা। তো তখন তারা আস্তে আস্তে নেগোসিয়েশনের দিকে যেতে বাধ্য হয়। তখন ফিলিস্তিনিরা অনুভব করে যে ফাতাহ আমাদের আশা পূরণ করতে পারছে না। ফাতাহ তাদের অরিজিনাল যে লক্ষ্য ছিল ফিলিস্তিন স্বাধীন করা, সেটাতে আর মানে কমিটেড থাকতে পারছে না, তারা সরে যাচ্ছে, তারা নেগোসিয়েশন দিকে যাচ্ছে। সুতরাং আমাদেরকে আমাদের ভাগ্য নিজেরাই নির্মাণ করে নিতে হবে। তখন ফিলিস্তিনের ভেতর থেকে নতুন করে একটা সংগঠন তৈরি হওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হয়
সেই সুযোগটা গ্রহণ করে মুসলিম ব্রাদারহুড, যারা দীর্ঘদিন ধরে মানে অনেকটা আন্ডারগ্রাউন্ডে কাজকর্ম চালিয়ে আসছিল, দাওয়াতি কার্যক্রম প্রধানত শিক্ষা, চিকিৎসা, এই ধরনের কার্যক্রম। তখন তারা ধীরে ধীরে সংগঠিত হতে শুরু করে। এবং ইন্টারেস্টিংলি তখন ইসরায়েলের প্রধান শত্রু ছিল ফাতাহ এবং বামপন্থী গ্রুপগুলো। সুতরাং ইসরায়েল তাদেরকে বেশি দমন করা শুরু করে। এবং মুসলিম ব্রাদারহুড তখন মানে পলিটিক্যালি অ্যাক্টিভ ছিল না, তারা ছিল সোশ্যালি অ্যাক্টিভ। তো তখন ইসরায়েল তাদেরকে বিভিন্ন মানে সহজে অনুমতি দিতে থাকে, আমরা এখানে একটা সেন্টার খুলবো, হ্যাঁ মানে, এবং তাদের টার্গেট ছিল ডিভাইড অ্যান্ড রুল, মানে দুইটা গ্রুপ তৈরি হলে আমাদের সুবিধা, নিজেরা মারামারি কিভাবে দুর্বল করে ফেলা যায় এটাকে একটু, যেহেতু পিএলও তখন প্রধান শক্তি, সেজন্য পিএলওকে দুর্বল করার জন্য ঠিক আছে মুসলিম ব্রাদারহুড এখানে একটা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে, ওকে খোলো, অনুমতি দিলাম, এই ধরনের ফ্যাসিলিটেট করে। তো একটা পর্যায়ে গিয়ে এই গ্রুপগুলো খুবই মানে অর্গানাইজড হয়ে ওঠে। এবং এরপর 1987 সালে যখন প্রথম ইন্তিফাদার মানে বিস্ফোরণ ঘটে, তখন সেই সুযোগে হামাস আত্মপ্রকাশ করে, যে মুসলিম ব্রাদারহুডের সংগঠনগুলি মূলত মানে একত্রিত হয় এবং তারা মুসলিম ব্রাদারহুডের একটা বলা যায় আনঅফিসিয়াল শাখা হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু পরবর্তীতে যেটা হয় যে মানে পুরো মুসলিম ব্রাদারহুডটাই আসলে ফাতার মানে হামাসের অধীনে চলে আসে। মানে মুসলিম ব্রাদারহুড নামে এখন আলাদা কোনো সংগঠন নেই, পুরোটুকুই আসলে হামাসের অধীনে চলে আসে। এখানে তো দুইটা উইং আছে, পলিটিক্যাল আর একটা হচ্ছে সরাসরি যারা মাঠে কাজ করে। তো হামাস ক্ষমতায় আসলো কিভাবে, নির্বাচন বা এই বিষয়গুলো কিভাবে ঘটে? হামাস আত্মপ্রকাশ করার পরে দীর্ঘদিন পর্যন্ত তাদের অ্যাক্টিভিটি চালিয়ে যায় এবং তখন একই সাথে পিএলও যথেষ্ট অ্যাক্টিভ ছিল। তখন পর্যন্ত হামাসের খুব বেশি মানে জনপ্রিয়তা ছিল না, অন্তত প্রকাশ্যে বোঝা যাচ্ছিল না। তারা সব ধরনের নেগোসিয়েশন রিজেক্ট করে অনেকটা হার্ড লাইনে থাকে, যা না আমাদের এইসব নেগোসিয়েশন দরকার নেই, আমরা শুধুমাত্র লড়াই করব এবং পুরো ফিলিস্তিন মুক্ত করব, যেটা আসলে প্র্যাগম্যাটিক না, আসলে বাস্তবসম্মত না, কিন্তু তারা আইডিয়ালি কমিটেড থাকে। এবং এরপরে দীর্ঘদিন ধরে ইসরায়েল একের পর এক মানে আগ্রাসন চালিয়ে যেতে থাকে, লিডারদেরকে অ্যাসাসিনেট করতে থাকে। দ্বিতীয় ইন্তিফাদার সময় ইসরায়েল একের পর এক টপ লিডারশিপ প্রায় সবাইকে মেরে ফেলে। ইয়াসির আরাফাতকে হত্যা করে, হামাসের যেই শেখ আহমেদ ইয়াসিন তাকে হত্যা করে, তারপরে যে দায়িত্ব পেয়েছিল আব্দুল আজিজ রান্তিসি তাকে হত্যা করে। সবগুলো গ্রুপের মোটামুটি টপ লিডারশিপকে অ্যাসাসিনেট করে ফেলে। এবং দ্বিতীয় ইন্তিফাদা যখন শেষ হয় তখন সম্পূর্ণ নতুন লিডারশিপ, তারা সিদ্ধান্ত নেয় আমরা যেহেতু একটা পর্যায়ে শেষ হয়েছে, দ্বিতীয় ইন্তিফাদা শেষ হয়ে গেছে, আমাদেরকে নতুন করে ফিলিস্তিন গঠন করতে হবে এবং প্রথম সারির সেই নেতারাও নাই, সুতরাং আমাদেরকে একত্রিতভাবে একটা রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ দিতে হবে। তখন তারা নির্বাচন করার সিদ্ধান্ত নেয়। হামাস এর আগের নির্বাচনে অংশগ্রহণ করে নাই, কারণ তাদের বিশ্বাস ছিল যে সেই নির্বাচন করলে সেটা মূলত ইসরায়েলের অধীনে একটা নির্বাচন হবে। মানে পিএলওর ফ্রেমওয়ার্কটা এরকম ছিল যে ইসরায়েলের কন্ট্রোলে। কিন্তু দ্বিতীয় ইন্তিফাদার পরে তাদের ধারণা হলো যে না, আমরা যদি এখন নির্বাচন করি, ক্ষমতা যাই, তাহলে পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা হয়তো আসলেই কোনো ভূমিকা রাখতে পারবো। তো তখন তারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং যেটা আসলে কেউ অনুমান করতে পারে নাই যে এত বছরে পিএলও ক্ষমতায় ছিল, তখন ফাতাহ ক্ষমতায় ছিল, পিএলও ক্ষমতায় ছিল, কিন্তু ক্ষমতায় থাকতে গিয়ে তাদের নেতারা যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল এবং নেগোসিয়েশন করতে করতে তারা যেভাবে তাদের বিপ্লবী চরিত্র থেকে সরে গিয়েছিল, সেটা আসলে ফিলিস্তিনি জনগণ যে লক্ষ্য করেছে এবং তাদেরকে অপছন্দ করা শুরু করেছে। বিপরীতে হামাস তাদের স্ট্রং আইডিওলজিক্যাল অবস্থান ধরে রেখেছিল, যে ইসরায়েল বিরোধী অবস্থান, যে আমরা নেগোসিয়েট করবো না, আমরা লড়াই করে আমাদের অধিকার ধরে রাখবো। এবং হামাসের বিরুদ্ধে অন্য অনেক ক্ষেত্রে অনেক অভিযোগ থাকতে পারে, তারা চরমপন্থী অভিযোগ অনেক থাকতে পারে, বা তাদের পলিসি অনেক ক্ষেত্রে অনেকের পছন্দ না হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে তাদের নেতারা সৎ ছিল, সেটা ফিলিস্তিনি জনগণ লক্ষ্য করেছে। এবং এর ফলে যখন নির্বাচন হলো তখন দেখা গেল যে মানে সারপ্রাইজিংলি সবাইকে অবাক করে দিয়ে হামাস শুধুমাত্র গাজায় না, সমগ্র ফিলিস্তিনি হামাস জয়লাভ করলো। এবং এটা মানে এত শকিং একটা ঘটনা ছিল যে আমেরিকা এটা আশা করতে পারেনি। আমেরিকা কারণ নির্বাচন হওয়ার জন্য প্রেসিডেন্ট বুশ নিজে নির্বাচনকে পুশ করছিল যে একটা নির্বাচন করো তোমরা, কারণ তখন সেটা হচ্ছে 2003-এর পরের ঘটনা। 2003-এ বুশ ইরাক আক্রমণ করে এবং তখন তার যে সুনাম ক্ষুণ্ণ হয়, যে সে একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে, সেখান থেকে পুনরুদ্ধার করার জন্য, ড্যামেজ কন্ট্রোল করার জন্য সে বিশ্বকে দেখাতে চায় যে আমি একটা রাষ্ট্রকে গণতন্ত্রের পথে নিয়ে আসছি নির্বাচন। সেজন্য সে বুশ নিজে মানে পুশ করে নির্বাচন করার জন্য। মাহমুদ আব্বাস নির্বাচনের বিরুদ্ধে ছিল, কারণ সে বুঝতে পারছিল যে তার হয়তো খুব বেশি সম্ভাবনা নাই, কিন্তু তারপরেও আমেরিকার চাপে প্রধানত নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং নির্বাচনে যখন হামাস জয়লাভ করে,
ইমিডিয়েটলি বিভিন্ন মানে রিপোর্টারের সাংবাদিকের রিপোর্ট আছে, ইমিডিয়েটলি আমেরিকা সিদ্ধান্ত না আমরা এটা হতে দিতে পারি না, আমাদেরকে এর বিরুদ্ধে তারাই হামাস যেন ক্ষমতা না আসতে পারে আমাদের সেই ব্যবস্থা করতে হবে। এবং এরপর থেকে তারা শুরু করে যে হামাসকে কিভাবে ক্ষমতায় আসা থেকে বঞ্চিত করা যায়। হামাস তো তারপর গাজা অঞ্চলে এখনো নিয়ন্ত্রণ আছে। সবকিছু মিলিয়ে আমরা যদি এখন এতগুলো প্রেক্ষাপট, এতগুলো বিষয় ঘটনার পরে বর্তমান যে অবস্থা চলমান আছে, এখন যুদ্ধবিরতির একটা আলোচনা হয়েছে এবং অফিসিয়ালি যুদ্ধবিরতি এখন আছে, কিন্তু এই যুদ্ধবিরতির আগের যে ঘটনা, যুদ্ধটা যখন শুরু হলো 7 অক্টোবর 2023, সেই প্রেক্ষাপটটা আসলে কী ছিল? ওই সময় তারা এটা কেন করলো? ওই সময়টাই তারা কেন বেছে নিল? আসলে হামাস 2006 সালে নির্বাচনে জয়লাভ করার পর তারা দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করছিল যে মানে তারা জয়লাভ করেছে, তাদের অধিকার আছে এককভাবে সরকার গঠন করার, কিন্তু সেটা যেহেতু আন্তর্জাতিকভাবে সমর্থন পাবে না এবং মানে বিরোধ আছে ফাতার সাথে, সেজন্য তারা চেষ্টা করছিল ফাতার সাথে মিলে কোয়ালিশন সরকার গঠন করার এবং ফিলিস্তিনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার। কিন্তু তারা মানে সফল হতে পারছিল না আমেরিকার চাপে, ইসরায়েলের বাধার মুখে। যখনই তারা দেখা যাচ্ছে যে যখনই তারা ফাতার সাথে নেগোসিয়েশন করে বিভিন্ন ধরনের ছাড় দিয়ে যে তোমাদেরকে আমরা মন্ত্রী বানাবো, এই মন্ত্রণালয় ছেড়ে দেব, এরকম করে যখনই তারা একটা সমঝোতার কাছাকাছি পৌঁছে যাচ্ছিল, তখনই ইসরায়েল নতুন একটা অজুহাত তৈরি করে একটা নতুন করে যুদ্ধ চাপিয়ে দিচ্ছিল। সেটা 2006 সালে, আবার 8 সালে, আবার 12 সালে, আবার 14 সালে। প্রতিবার এক হয়ে না যেতে পারে, প্রতিবার একই ঘটনার পুনরাবৃত্তি। যখনই একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল ওকে ফিলিস্তিনিরা নিজেদের সংকট সমাধান করে একটা ঐক্যমত সরকার গঠন করবে এবং মানে সামনের দিকে এগিয়ে যাবে, তখন ইসরায়েল নতুন একটা যুদ্ধ চাপিয়ে দিচ্ছে এবং সেই যুদ্ধের মাধ্যমে তারা ফিলিস্তিনকে নতুন করে ধ্বংস করে দিচ্ছে, গাজাকে একদম পুরোপুরি মানে এলোপাথাড়ি বম্বিং করে ওয়াটার ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, ইলেকট্রিক্যাল ফ্যাসিলিটি সব ধ্বংস করে দিচ্ছে। তো 2014 সালের পরে আপনি দেখবেন যে 2014 সালের পরে দীর্ঘদিন পর্যন্ত কোনো নতুন যুদ্ধ নাই, বড় ধরনের কোনো যুদ্ধ নেই। মানে ছোটোখাটো তো আক্রমণ সবসময় আছে, কিন্তু 8, 12, 14 ঘন ঘন পরপর 3টা বড় যুদ্ধ। 14 পরে বড় ধরনের কোনো দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ নাই, কারণ তখন হামাস মানে তাদের স্ট্র্যাটেজি নতুন করে ভাবতে শুরু করে যে আমাদের প্রথম পরিকল্পনা ছিল যে আমরা সমগ্র ফিলিস্তিন মুক্ত করব, সেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এরপরে আমরা মানে চেষ্টা করছি যে অন্তত 67 সালের যে সীমানা সেটাকে আমরা প্রোটেক্ট করি, সেটাও আমরা পারছি না, আমাদেরকে শুধুমাত্র গাজার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে এবং সেখানেও আমাদের একের পর এক আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে তো আমরা বেশি দূর যেতে পারবো না, সুতরাং আমাদেরকে মানে রিথিঙ্ক করতে হবে, নতুন কোনো স্ট্র্যাটেজি আনতে হবে। তো তখন তারা দীর্ঘদিন পর্যন্ত কোনো ধরনের যুদ্ধে না জড়িয়ে অভ্যন্তরীণভাবে গাজার বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করে এবং তারা অনেকগুলো উদ্যোগ নেয়। একটা হচ্ছে তারা আন্তর্জাতিকভাবে নিজেদের সুনাম ফিরিয়ে আনার চেষ্টা করে, তারা তাদের চার্টার পরিবর্তন করে। তাদের অরিজিনাল যে চার্টার ছিল সেখানে কিছু বিতর্কিত শব্দ ছিল যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল না, তারা সেটা পরিবর্তন করে সংশোধন করে সম্পূর্ণ নতুন চার্টার আনে, যেখানে খুবই মানে ধর্মীয় রেফারেন্স অনেকটা সরিয়ে অনেকটা লিবারেল শব্দগুলো চুজ করে, যে আমাদের সংগ্রামটা ধর্মীয় সংগ্রাম না, আমাদের সংগ্রাম হচ্ছে মানবাধিকারের সংগ্রাম, রাষ্ট্রের নিয়ন্ত্রণের সংগ্রাম, এই ধরনের শব্দগুলো, যেটা আসলে মানে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল এবং জাতিসংঘের মানে নিয়ম অনুযায়ী সেটা তাদের অধিকার। তারপরে কোনো লাভ হয়নি। সেই একইভাবে ইসরায়েল এবং আমেরিকা তার আগের মতোই তাদেরকে বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত করতে থাকে। এরপরে 2018 সালে ফিলিস্তিনিরা, গাজার ফিলিস্তিনিরা নতুন করে, আচ্ছা এর মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে। 2016 সালে ট্রাম্প ক্ষমতায় চলে আসে এবং ট্রাম্প এসে একের পর এক এমন কিছু ডিভাস্টেটিং সিদ্ধান্ত নেয় যেটা ফিলিস্তিনি সংকটকে পুরোপুরি মানে পাল্টে দেয়। সে জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে দেয়, সে যেটা এর আগের কোনো প্রেসিডেন্ট করার সাহস করেনি। সে বিপুল সংখ্যক অবৈধ এলাকা যেগুলো ইসরায়েল দখল করে রেখেছিল, যেটা ইভেন জাতিসংঘ তো বটেই, ইভেন আমেরিকান প্রেসিডেন্টের এর আগে সেগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করতো, ট্রাম্প এসে সেগুলোকে বৈধ বলে ঘোষণা করে দেয়, অ্যানেক্স করার সুযোগ দিয়ে দেয় ইসরায়েলকে। সে ডিল অফ দ্য সেঞ্চুরি ঘোষণা করে, চুক্তি করে ইসরায়েলের সাথে, যেটা আসলে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চুক্তি হওয়ার কথা ছিল, বাস্তবে সেটা একপাক্ষিক ইসরায়েলের চুক্তি হয়, যেটা ইসরায়েলকে বিপুল সংখ্যক এলাকা দিয়ে দেয়। তারপরে সে আব্রাহাম অ্যাকর্ড করে, অনেকগুলো আরব 4টা আরব রাষ্ট্রকে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করায়। তো এগুলির ফলে ফিলিস্তিনিরা দেখতে পায় যে যেই সংকটটা যেভাবে চলছিল সেখানে আর নাই, যে
টু স্টেট সলিউশনের একটা প্রস্তাবনা ছিল, যেটা হয়তো কোনো এককালে গিয়ে হয়তো সফল হতে পারত, একটা আশা ছিল, হ্যাঁ। সেটা ধ্বংস হয়ে গেছে। সুতরাং সাধারণ ফিলিস্তিনিরা কি করে, তারা বলে যে আমাদের টু স্টেট দরকার নেই, আমরা ওয়ান স্টেটে ফিরে যাব। ওয়ান স্টেটটা হচ্ছে পুরো সমগ্র ফিলিস্তিন আমাদেরকে যেই বর্ডারের ওই পারে আমাদের যে বাসা বাড়ি ছিল, যেখান থেকে আমাদেরকে উচ্ছেদ করা হয়েছিল, আমরা সেখানে ফেরত যেতে চাই। মানে রাষ্ট্র একটাই হবে, এখানে ইসরায়েলের কোনো ইয়া থাকবে না। আমরা জাস্ট আমাদের অধিকার চাই, আমাদের ভূমি ফেরত চাই। তো তারা বিপুল সংখ্যক ফিলিস্তিনি, লাখে লাখে ফিলিস্তিনি বর্ডারের কাঁটাতারের বর্ডারের সামনে জড়ো হতে শুরু করে, খালি হাতে, শুধুমাত্র ব্যানার নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে, যে আমরা আমার জায়গায় ফিরে যেতে চাই, আমার বাপ দাদার ভূমিতে ফেরত যেতে চাই। এর চেয়ে শান্তিপূর্ণ আন্দোলন আসলে সম্ভব না। রাইট। এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েল রক্তের বন্যা বইয়ে দেয়। 200 সামথিং ফিলিস্তিনিকে তারা হত্যা করে এবং 36,000 ফিলিস্তিনিকে তারা আহত করে। এর মধ্যে 8,000 ফিলিস্তিনি হচ্ছে সরাসরি গুলিবিদ্ধ, পঙ্গু হয়ে গেছে এরকম। তো এটা ফিলিস্তিনদেরকে মানে দেখিয়ে দেয় যে আসলে শান্তিপূর্ণভাবে এই সংকটের সমাধান হবে না। তাদের হাতে আর কোনো অপশন নেই, তাদের একমাত্র অপশন আছে তাদেরকে সশস্ত্রভাবে লড়াই করতে হবে। এবার ফলাফল যেটাই হোক সেটা পরের ব্যাপার। এদিকে আবার ওই যে আরব রাষ্ট্রগুলো কিছুটা নরমালাইজের দিকেও এগিয়ে যাচ্ছে। ওটা আরেকটা ব্যাপার, কিন্তু মূলত এই ঘটনার পরেই তারা দেখতে পায় যে মানে এর চেয়ে শান্তিপূর্ণ প্রচেষ্টা তো আর সম্ভব না, কিন্তু বিন্দুমাত্র লাভ হয় নাই, পুরোপুরি রক্তের বন্যা বইয়ে দিয়েছে এবং মানে ইন্টারন্যাশনালি তারা কোনো ধরনের সমর্থন পায় নাই। তো তাহলে তো তাদের আর ভবিষ্যৎ নাই। ফলে তারা সিদ্ধান্ত নেয় যে তাদেরকে সশস্ত্রভাবে কিছু একটা করতে হবে। তারা প্রস্তুতি নিতে শুরু করে। এর মধ্যে 2021 সালে ততদিনে ইসরায়েলে চরমপন্থী ইহুদি গ্রুপগুলো ক্ষমতায় চলে আসে, নেতানিয়াহুর সাথে কোয়ালিশন করে। ইসরায়েলে হচ্ছে PR সিস্টেমের সরকার, তাদের লোয়ার হাউসই। তো হয় কি যে নেতানিয়াহু একা ক্ষমতায় আসতে পারে না, তাকে অনেকগুলো ছোট ছোট উগ্রপন্থী ইহুদি জায়নিস্ট দলের সমর্থন লাগে এবং তাদের সাথে যখন সে জোট করে তখন তারা তার উপর প্রেশার ক্রিয়েট করে, তুমি এটা করো ওইটা করো, নাহলে আমরা পদত্যাগ করবো, পদত্যাগ করলে সরকার ভেঙে পড়বে। তো ফলে দেখা যায় যে আল আকসা মসজিদে একের পর এক আক্রমণ হতে থাকে। আল আকসা মসজিদে ইহুদিদের প্রবেশ বৃদ্ধি পেতে শুরু করে, ফিলিস্তিনদের উপর আক্রমণ বৃদ্ধি পেতে থাকে। তো এরকম প্রেক্ষাপটে 2021 সালে নতুন একটা যুদ্ধ শুরু হয়, যেটাকে বলা হয় অপারেশন সাইফ আল কুদস, সোর্ড অফ জেরুসালেম। এবং এটার আরও একটা প্রেক্ষাপট আছে, আমি যাব না, বিস্তারিত অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, পলিটিক্যাল প্রেক্ষাপট আছে। তারপরে মানে সংক্ষেপে বলা দরকার, সেটা হচ্ছে তখন প্রথমবারের মতো, দীর্ঘদিনের মধ্যে প্রথমবারের মতো ফাতার সাথে হামাসের একটা সমঝোতা হয়েছিল যে একটা নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে। এবং নির্বাচনের ডেট ঘোষণা হয়ে গিয়েছিল, অমুক তারিখে নির্বাচন হবে। এবং হামাসের তখন জনপ্রিয়তা খুব বেশি ছিল না, বিভিন্ন কারণে হামাসের জনপ্রিয়তা একটু নিচের দিকে ছিল। কিন্তু তারা করে কি, ফাতাহার বিরোধী একটা গ্রুপের সাথে, যারা মাহমুদ আব্বাসের বিরোধী, তাদের সাথে তারা আনঅফিসিয়ালি একটা জোট তৈরি করে মারওয়ান আল বারগুথির সমর্থন নিয়ে। তো ব্যাপারটা এরকম হয় যে আমরা একসাথে নির্বাচন করব, আমাদের টার্গেট হবে মাহমুদ আব্বাসকে পরাজিত করা। এরপরে আমরা কোয়ালিশন সরকার গঠন করবো এবং ফিলিস্তিনকে একসাথে এগিয়ে নেব। মাহমুদ আব্বাস যখন বুঝতে পারে সে এই নির্বাচনে পুরোপুরি মানে ভূমিধস পরাজয় হবে, সে নির্বাচন বাতিল করে দেয়। তো ফিলিস্তিনদের যে সর্বশেষ আশাটাও ছিল যে একটা নির্বাচনের মাধ্যমে মানে পরিস্থিতি পরিবর্তন করতে পারবে, সেটাও ধ্বংস হয়ে যায়। তখন তারা 2021 সালে যখন যুদ্ধ শুরু হয়, মাত্র 11 দিনের সেই যুদ্ধ, এবং সেই যুদ্ধে প্রথমবারের মতো ফিলিস্তিনিরা বা গাজাবাসীরা, হামাস, তারা দেখতে পায় যে তাদের রকেটগুলো ইসরায়েলের ভিতরে গিয়ে আঘাত করতে পারছে। এর আগে লাস্ট যুদ্ধ ছিল 2014 সালে, আর এটা হচ্ছে 2021 সাল। 2014 সালে রকেটগুলো ছিল খেলনা রকেটের মতো, মানে খুব বেশি কার্যকর ছিল না। হ্যাঁ, কিন্তু এত বছরে তাদের ক্যাপাবিলিটি অনেক বৃদ্ধি পায় এবং তারা দেখতে পায় তারা আসলেই মানে ইসরায়েলের গভীরে গিয়ে হিট করতে পারছে। এবং মাত্র 11 দিনের মধ্যে সেই যুদ্ধ শেষ হয়ে যায়, কারণ ইসরায়েল মানে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেজন্য তারা ইসরায়েল হঠাৎ করে এক্সপেক্ট করে না এরকম কিছু একটা, সেজন্য তারা নেগোসিয়েশনে বসতে রাজি হয়ে যায়। তখন মানে হামাসের একটা আত্মবিশ্বাস জন্মে যে আমাদের একটা ক্যাপাবিলিটি তৈরি হয়েছে। এরপর থেকে মানে ব্যাপারটা খুবই সংক্ষিপ্ত। 2022 সালে কোনো যুদ্ধ নাই, কিন্তু মানে যেই চরমপন্থী গ্রুপগুলো ক্ষমতায়, তাদের যে পলিসি নেতানিয়াহুর, তারা প্রতিদিন একের পর এক ফিলিস্তিনদের উপর আক্রমণ করতে থাকে, ফিলিস্তিনিরা মারা যেতে থাকে। এবং 2022 সালকে বলা হয় ফিলিস্তিনের ইতিহাসের সবচেয়ে মানে কোনো যুদ্ধ ছাড়া সবচেয়ে রক্তাক্ত বছর। কোনো যুদ্ধ নাই, অথচ সবচেয়ে বেশি ফিলিস্তিনি মারা যাচ্ছে। একের পর এক এলাকা তারা দখল করে নিচ্ছে। তো এইভাবে তো আর চলতে পারে না। সুতরাং হামাস সিদ্ধান্ত নেয় আমাদেরকে এই যে সিচুয়েশনটা চলছে, যেটা এক ধরনের মানে সাম্যাবস্থা চলছে, আমাদেরকে এটা ভেঙে বেরিয়ে আসতে হবে। তো তার একমাত্র উপায় হচ্ছে একটা আক্রমণ করা। এখন সেটার ফলাফল তারা হয়তো আশা করছিল যে ইন্টারন্যাশনাল
প্রেশার তৈরি হবে, হুম, তারা একটা পর্যায়ে গিয়ে আলোচনার মাধ্যমে বেশ কিছু বন্দী মুক্ত করতে পারবে এবং এক ধরনের সমঝোতায় যেতে পারবে, যেটা দিয়ে তারা পরবর্তীতে ফিলিস্তিনকে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। নেগোসিয়েশন করার জন্য কিছু একটা তো হ্যাঁ, টুল লাগবে, হ্যাঁ, একটা পুঁজি কিছু একটা হ্যাঁ। লাগবে। কিন্তু বাস্তবে যে মানে সমগ্র বিশ্ব নির্লজ্জভাবে ইসরায়েলকে সাপোর্ট করবে এবং এরকম একটা গণহত্যা সমর্থন করবে, হুম, সেটা হয়তো হামাসের নেতারা আশা করেনি, সেটা হয়তো কেউই আশা করেনি। আমি যখন প্রথম যেদিন অপারেশনটা হলো, আহ, আমার বিশ্বাস ছিল ওকে ইসরায়েল তখন আক্রমণ করবে, হুম, ঠিক আছে, 5,000 10,000 মানুষকে হত্যা করবে, কিন্তু এরপর তো তারা থামবে এবং থেমে নেগোসিয়েশনে ফিরতে বাধ্য হবে, কারণ তাদের মানে সৈন্যরা বন্দী আছে। কিন্তু সেটা যে লাখ পর্যন্ত চলে যাবে সেটা আমার মনে হয় না কেউ Expect আশা করেছে। করেছিল। সুতরাং এটাকে আমি এইভাবে দেখি যে তাদের প্রচেষ্টাটা ঠিক ছিল, তাদের আর কোনো উপায় ছিল না ফিলিস্তিনদের, হামাসের। কিন্তু বাস্তবে ফলাফলটা খুব বেশি পজিটিভ হয়নি, যেটা মানে আপনি যদি বিশ্বের বিভিন্ন দেশের সংগ্রাম দেখেন, সব সংগ্রাম তো আসলে একবারে সফল হয় না। না, অনেক সংগ্রাম অনেক সময় সংগ্রামের একটা স্টেজ ব্যর্থ হয়, তখন সাময়িকভাবে আমাদের মনে হয় এটা মনে হয় ভুল ছিল, right. এটা না করলে হতো। কিন্তু দীর্ঘদিন পরে গিয়ে সেটার প্রভাবে, সেটার দ্বারা অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে একটা সময় গিয়ে হয়তো আন্দোলনটা সফলতা লাভ করে। তো আমি আল-আকসা ফ্লাডকে এভাবেই দেখি যে এই মুহূর্তে আমাদের কাছে মনে হতে পারে যে এটা ব্যর্থ হয়েছে, হুম, এটা বিপুল সংখ্যক ফিলিস্তিনি মারা গিয়েছে, সেই তুলনায় অর্জন খুব বেশি হয়নি। কিন্তু আমার মনে হয় যেটা, যেই সংকট অলরেডি 70-75 বছর ধরে চলছে, আরও হয়তো অনেক বছর চলবে, সেটার একটা স্টেজ যেখানে বিপুল সংখ্যক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আশা করি যে পরবর্তীতে কোনো সময় না, এই জেনারেশন যারা এখন এতিম হয়েছে, এই জেনারেশন যখন বড় হয়ে উঠবে, তাদের দ্বারা হয়তো একসময় পরিবর্তন এটার আসবে। একটা পজিটিভ বিষয় সারা বিশ্বে কিন্তু এটা, এবং অনেক রাষ্ট্র যেগুলো আগে সরাসরি হ্যাঁ। হামাসকে ধমকি দেওয়া বা কোনো ধরনের সতর্ক করার বিষয়টা ছিল না, এখন কিন্তু অনেক রাষ্ট্র হ্যাঁ, করছে। বিশ্ব জনমত তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। ইভেন আমেরিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মানুষ আগে তাদের ইসরায়েলের প্রতি যে ধরনের একচেটিয়া সমর্থন ছিল, সেখান থেকে তারা বেরিয়ে আসছে। এই ধরনের অনেকগুলো পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারগুলোই এত হতাশার মধ্যেও কিছুটা আশা জন্মায় যে এভাবে হয়তো একটা পর্যায়ে গিয়ে যখন বিপুল সংখ্যক মানুষের পরিবর্তন আসবে মানসিকতায়, তখন একটা পর্যায়ে গিয়ে রাজনীতিবিদরা তাদের পলিসি পরিবর্তন করতে বাধ্য হবে। ইসরায়েল সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি, সেটা তো আমরা সবাই জানি যে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল নিজেও নিজেকে দেখানোর চেষ্টা করে যে মধ্যপ্রাচ্যে একমাত্র মানে ডেমোক্রেটিক হ্যাঁ। একটা রাষ্ট্র। আসলে মানে ইসরায়েল রাষ্ট্রটা কেমন, আসলে এটা কিভাবে পরিচালিত হচ্ছে? ইসরায়েল হচ্ছে ধর্মীয় রাষ্ট্র। আচ্ছা, ধর্মীয়, তারা গণতন্ত্র, ঠিক আছে, এক ধরনের গণতন্ত্র তারা প্র্যাকটিস করছে। কিন্তু মানে ইসরায়েল যখন প্রতিষ্ঠিত হয় তখন তাদের লিডাররা ছিল অনেকটা সেকুলার। আচ্ছা, কিন্তু বর্তমানে ইসরায়েলের এমন অবস্থা হয়েছে যে তাদের মানে জনসংখ্যারই মানে তাদের জনগণেরই আইডিয়ালি বিবর্তন ঘটেছে হুম, এবং তারা প্রচণ্ড রকম উগ্র মানে ধর্মীয় উগ্রবাদে বিশ্বাসী। সুতরাং সেখানে গণতন্ত্র আসলে সেই অর্থে গণতন্ত্র তো শুধুমাত্র ভোট না। গণতন্ত্রের যাতে আপনি মূল্যবোধগুলি মানে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলবে, তাদের গণতন্ত্রের তো কিছু মূল্যবোধ আছে। স্ট্যান্ডার্ড হ্যাঁ, ধরার চেষ্টা যে আমরা এই ধরনের অন্যায় করব না, সংখ্যালঘুদের প্রতি এই ধরনের অবিচার করব না, এরকম। ইসরায়েল তো সেগুলো কিছুই মানছে না। তারা জাস্ট নির্বাচনটা দিচ্ছে এবং যে আরব ইসরায়েলিরা আছে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে, এইটুকুর মধ্যে আছে তাদের গণতন্ত্র। কিন্তু এর বাইরে বাকি যে গণতন্ত্রের মূল্যবোধগুলো, সেগুলো কোনোটাই তো ইসরায়েলের মধ্যে নাই। ইসরায়েলের ব্যাপারে অনেক ধরনের মিথ আছে, তারা এত বেশি শক্তিশালী সব ক্ষেত্রেই, কিন্তু আমরা তো দেখলাম যে তাদের কিছু ফেলিয়ারও আসলে আছে। সেটা আমরা অক্টোবর 7 তারিখেই বলি বা অন্যান্য জায়গাগুলোতে। আসলে কি ইসরায়েল অপ্রতিরোধ্য? না, অপ্রতিরোধ তো কেউই না। ইসরায়েল তো টিকেই আছে আমেরিকান সাপোর্ট নিয়ে, আমেরিকান মিলিটারি সাপোর্ট নিয়ে। এই যুদ্ধের মধ্যেও আমেরিকা কত বিলিয়ন ডলারের অস্ত্র ইসরায়েলকে দিল, কত প্লেন পাঠালো। এগুলো যদি না থাকতো তাহলে তো ইসরায়েল মাথা তুলেই দাঁড়াতে পারতো না। তাদের ইন্টেলিজেন্স ক্যাপাবিলিটি ভালো, ঠিক আছে, অন্যান্য কিছু দিক থেকে, তাদের টেকনোলজির দিক থেকে তারা অনেক অ্যাডভান্সড, ঠিক আছে, কিন্তু তাদের যে জনসংখ্যা এবং তাদের যে মোরাল হাই গ্রাউন্ড, সেটা তো খুবই খুবই লোয়েস্ট অবস্থায়। তাদের মানে সেনাবাহিনী যেরকম কাপুরুষ, যেটা আমরা প্রমাণ দেখছি, কারণ তাদের সেনাবাহিনী তো বেসিক্যালি সেনাবাহিনীর বিপুল একটা অংশ পশ্চিম তীরে পুলিশি ভূমিকা পালন করে, অমুকের বাড়ি দখল করো, অমুকে ঘর থেকে বের করো। তো এগুলো তো একটা আর্মিকে মরালি ডিগ্রেড করে দেয়।
তো সেজন্য ইসরায়েলের এবং আমরা দেখতে পাচ্ছি যে হামাস কিরকম বীরের মতো যুদ্ধ করছে, সে তুলনায় ইসরায়েলের একটা শব্দ হলে তারা মানে লাফিয়ে উঠছে, পালাচ্ছে। তো এই ধরনের তারা টিকে আছে শুধুমাত্র আমেরিকান সাপোর্ট নিয়ে, উপর থেকে বম্বিং করে পুরা মানে জনপদকে ধ্বংস করে দিয়ে। কিন্তু মানে বাস্তবে তো তাদের সেই ধরনের সমর্থন নাই। সুতরাং তারা যখন আমেরিকার রাজনীতির পরিবর্তন ঘটবে, যেদিন আমেরিকা সিদ্ধান্ত নেবে, সেটা আমেরিকার অভ্যন্তরীণ মানে যখনই হোক, হয়তো আমেরিকার অভ্যন্তরীণ কোনো পলিসিগত সিদ্ধান্তের কারণে অথবা আমেরিকার জনগণের চাপের কারণে যদি এরকম হয় যে কখনো আমেরিকা সমর্থন সরিয়ে নিচ্ছে, সেদিন ইসরায়েলের আর কিছু করার নেই। মানে এখন যেটা চলছে সেটা হচ্ছে ইসরায়েলের মুখোশে মূলত আমেরিকা এসব সবকিছু করছে। হ্যাঁ, এবং ইসরায়েলের আরেকটা বড় সীমাবদ্ধতা হচ্ছে ইসরায়েলের জনগোষ্ঠীর বিপুল একটা অংশ হচ্ছে বাইরে থেকে এসে নাগরিকত্ব নেওয়া। জাস্ট তারা ইহুদি, সেই কারণে তারা ইসরায়েলে ঢুকলেই তারা ইসরায়েলের নাগরিক, কিন্তু অথচ তাদের আরেকটা পাসপোর্ট আছে, আমেরিকান পাসপোর্ট অথবা অন্য কোনো দেশের। তো সেজন্য আমরা দেখতে পেয়েছি যে যখনই যুদ্ধটা শুরু হয়েছে, যখনই মিসাইলগুলো এসে, হামাসের রকেটগুলো এসে পড়া শুরু করেছে, বিপুল সংখ্যক ইসরায়েলি দেশ ছেড়ে চলে যাচ্ছে। তো সেটাই হবে। হ্যাঁ, তো এটাও একটা ব্যাপার যে কখনো ভবিষ্যতে আবার যদি কখনো যুদ্ধ হয় এবং ততদিনে যদি বা আরবরা যদি একত্রিত হয়, অথবা হামাসের বা ফিলিস্তিনদের, হামাস যদি নাও থাকে, অন্য কোনো ফিলিস্তিনি সংগঠন যদি ক্যাপাবল হয়ে ওঠে ধরনের আক্রমণ করে এবং সেই যুদ্ধ যদি বেশ কয়েক বছর স্থায়ী হয়, ইসরায়েল মানে এই কারণেই ধসে পড়তে পারে যে তাদের যে জনগণ তারা আর ইসরায়েলে থাকছে না এবং ইসরায়েলের প্রজেক্টটাতে তাদের আর বিশ্বাস থাকছে না। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। তো এটা তো আসলে এক আলোচনায় এত কিছু বিষয় টপিক আলোচনা হয়তো কমপ্লিট করা সম্ভব না। তো অপারেশন আল আকসা ফ্লাড নিয়ে যদি কেউ জানতে চায়, আপনার বইটা পড়লে আশা করি যে সেটা জেনে যেতে পারবেন। হ্যাঁ, মোটামুটি অপারেশন ফিলিস্তিনের জন্ম থেকে শুরু করে একেবারে সেই আমি যেটা বললাম যে 16 শতাব্দী থেকে সংকটটা শুরু হয়েছে, সেখান থেকে অপারেশন আল আকসা ফ্লাড পর্যন্ত কিভাবে বিবর্তনটা হয়েছে ধারাবাহিকতায়, সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে আমি আশা করছি ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের ইনোভা টক্সে সময় দিয়েছেন এবং বেশ লম্বা সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আশা করছি নানান বিষয়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অনেকগুলো বিষয়ে আপনারা জানতে পেরেছেন আমাদের লেখক মুজাম্মেল হোসেন তোহা ভাইয়ের কাছ থেকে। আশা করছি আপনারা উপভোগ করেছেন এবং আপনাদের যদি কোনো জানার থাকে, কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি এই লেখকের দৃষ্টিগোচর হবে এবং আপনাদের যদি কোনো কিছু চাওয়া থাকে, কোনো কিছু পাওয়া থাকে, সেটাও ইনশাআল্লাহ, বিশেষ করে কোনো বিষয়ে যদি স্পেসিফিক জানার থাকে লিখবেন, সেটা আমরা লেখকের কাছে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবশেষ আপনার কাছে জানতে চাবো যে সেটা মধ্যপ্রাচ্য সম্পর্কে যারা জানতে চায়, তারা আসলে কোথায় থেকে অথেন্টিক সোর্সটা কোথায় পাবে, এটা আমরা যার সাথে জেনে শেষ করবো। অথেন্টিক সোর্স আসলে এটা মানে এভাবে বলা কঠিন। এটা হচ্ছে প্রত্যেকের নিজস্ব একটা জার্নি থাকতে হবে। মানে আমি যদি মানে বিভিন্ন পক্ষ বিপক্ষ আছে, তো আমি যদি আপনাকে বলে দিই যে এটা হচ্ছে সোর্স, আপনি এটা পড়েন, আপনার কাছে সবগুলো বিশ্বাস হবে না। আপনার কাছে মনে হবে এটা কি সত্য না প্রপাগান্ডা। তো সেজন্য প্রত্যেকের একটা নিজস্ব জার্নি থাকতে হবে, তাকে তার নিজেকেই খুঁজে খুঁজে পড়তে হবে। একটা সহজ সোর্স হচ্ছে টুইটার, এক্স। সেখানে খুব সংক্ষেপে অনেক সাংবাদিকের, অনেক গবেষকের টুইট পাওয়া যায়। এরপর সেখানে ঢুকলে সেখান থেকে আরও বিস্তারিত যাওয়া যায়, বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন বই পড়তে পড়তে একটা পর্যায়ে গিয়ে মানে তার নিজেকেই বুঝতে হবে যে আমি যে এটা পড়লাম, এটার কোন অংশটা আসলে প্রপাগান্ডা, কোন অংশটা আসলে সত্য। এটা প্রত্যেককে আসলে নিজেকেই নিজের জার্নির মধ্য দিয়েই আসলে এই স্টেজটা পার হতে হবে। এটা আসলে মানে খুব শর্টকাট কোনো উপায় নাই আমার মতে। জি, অসংখ্য ধন্যবাদ। সামনের দিনে আমরা আবার আপনাকে পাবো, সে প্রত্যাশা করছি, জানি না কখন। সেই প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।